হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 24 নিয়ে। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, মাউসের রাইট পাশে ক্লিক করতে হবে। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি উইন্ডোজ এরকম ওপেন হয়ে যাবে। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমরা কীভাবে কম্পিউটারে কোনো ফোন ইনস্টল করতে পারি এবং ইনস্টলকৃত ফোনটাকে আবার আনইনস্টল করতে পারি, এই বিষয়ে একটি টিউটোরিয়াল দেন। তো মূলত আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন ফোন নামে একটি অপশন রয়েছে, এই ফোন অপশনটির কাজ। অর্থাৎ এই ফোন অপশনটির মাধ্যমে আমরা যে কোনো ফোনকে এখানে ইনস্টল করতে পারি এবং ইনস্টলকৃত ফোনকে আবার আনইনস্টল করতে পারি এবং ফোনটার সমস্ত সেটিংসগুলো কিন্তু আমরা এর মাধ্যমে করে নিতে পারি। তো বন্ধুরা দেখেন, যখনই আমি ফোনটা ক্লিক করবো, ফোনটা ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যতগুলো ফোন ইনস্টল দেওয়া আছে সমস্ত ফোনগুলো কিন্তু এখানে আমাদের শো করাচ্ছে, ঠিক আছে। তো প্রথমেই আমাদের উপরের দিকে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি দেওয়া আছে যে অ্যাড ফোন, অর্থাৎ আমরা যদি নতুন করে আমাদের কম্পিউটারে কোনো ফোনকে অ্যাড করতে চাই আমাদের প্রোগ্রামের সাথে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কীভাবে সেটা আমরা করতে পারি, যে ড্রাগ অ্যান্ড ড্রপ টু ইনস্টল। অর্থাৎ আমরা যে ফোনটাকে ইনস্টল করতে চাবো সেই ফোনটাকে সরাসরি আমরা যদি এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিই, সেটা সরাসরি এখানে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের অল ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমার এখানে দেখাচ্ছে। তো সবার প্রথমে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি আরবিক। তো আমি যদি নতুন কোনো ফোন এখানে অ্যাড করি তো সেটা সবার প্রথমে দেখাবে। তো এখন কিভাবে আমরা নতুন করে ফোন এখানে ইনস্টল করতে পারি বা অ্যাড করতে পারি সেই বিষয়টি এখানে আমি আপনাদের প্রথমে দেখাবো। তো সেজন্য আমি এইটাকে একটু রেস্টোর ডাউন করে রাখতেছি, ঠিক আছে। এটাকে রেস্টোর ডাউন করে আমি সাইডে রাখলাম। এখন দেখেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য দুটি ফোনকে আমি এখানে ডাউনলোড করে রাখছি। এখন এই দুটি ফোনটা আমি এখানে ইনস্টল করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন দুটি ফাইল বা দুটি ফোনটা কিন্তু আমার এখানে জি ফাইল রয়েছে। তো প্রথমে এটাকে আমাকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য প্রথমে মাউস দিয়ে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এক্সট্রা হেয়ার দেখতে পাচ্ছেন, এক্সট্রা হেয়ারে ক্লিক করবো, তাহলে এটা আমার এখানেই এক্সট্রা হয়ে যাবে। এখন এই ফোনটাকে আমি এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিলে সেটা সরাসরি এখানে আমাদের ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি এটাকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফোন ফ্রেম নিউ 2018, এই ফোনটি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা যে কোনো ফোনকে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। তো দেখেন এখানে আমার আরেকটি ফোন রয়েছে, আমি এটাকে আনইনস্টল করে নিচ্ছি। এখান থেকে এক্সট্রা হেয়ার করে নিলাম। এক্সট্রা হেয়ার করার পর এখান থেকে ফোনটা চলে আসছে। আমি যদি এটাকে এখানে অ্যাড করতে চাই, তো একইভাবে এটাকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানেও আমার এই ফোনটি যে আইসক্রিম আইকন যে আমাদের ফোনটি ছিল সেই ফোনটি কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো ফোনকে এভাবে আপনি অ্যাড করতে পারেন আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে। এখন আপনারা কীভাবে এগুলোকে আনইনস্টল করবেন বা এই সেটিংসগুলো কীভাবে করবেন। তো বন্ধুরা, আপনি মনে করেন এখান থেকে আইসক্রিম আইকন যেটা রয়েছে এটার সেটিংসটা এখন আমি আপনাদের করে দেখাচ্ছি। তো যে ফোনটার আপনি সেটিংস করবেন বা আনইনস্টল করবেন সেটার উপর প্রথমে ক্লিক করবেন। মাউসের লেফট পাশে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ দ্য ফোন সাইজ, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ফোনটির যে সাইজটি রয়েছে সেটা কিন্তু বাড়ায় কমায় নিতে পারেন। তো ডিফল্ট আমাদের 24 থাকে, অর্থাৎ আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল বা অ্যাডোবি ফটোশপে লেখালেখির কাজগুলো করে থাকি, তো বিভিন্ন ফন্ট দিয়ে তো আমরা লেখালেখির কাজগুলো করি, তাই না। তো এখানে আমাদের ফন্টের সাইজটা যেটুকু দেওয়া থাকে নর্মালি আমাদের যখন টাইপিংটা করি তখন কিন্তু এই ফন্টের সাইজটাই থাকে। তো আপনি চাইলে এখান থেকে ফন্টের সাইজটা এভাবে বাড়ায় এবং কমায় দিতে পারেন, ঠিক আছে। এভাবে বাড়ায় এবং কমায় দিতে পারেন। তো নর্মালি আমি এখানে 24 রাখি, আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের যেভাবে কাজ করতে ভালো লাগে সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে 24-এ রাখলাম। তারপর এখানে আবার অনেক কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে ফাইল ফুল নেম, অর্থাৎ আমি যে এই ফোনটি দিয়ে ইনস্টল করলাম সেই ফোনটি ফুল নেম এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ফোন ফাইল সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর আপনি যদি এটাকে আনইনস্টল করতে চান তাহলে সরাসরি এখানে আনইনস্টল অপশন দেখতে পাচ্ছেন, এখানে আনইনস্টল ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। তো এখানে আরও কিছু অপশন অ্যাড হয়নি, সেই জিনিসগুলো আমি অন্য একটি ফোনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। মনে করেন এখানে যে আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল এখানে যে আরবিক, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে চলে আসে। এখানে অনেকগুলো অপশন আমাদের এক্সট্রা দেওয়া আছে, আমি সেজন্য এটার মাধ্যমে এখন আপনাদের দেখাচ্ছি। এটাতে দেখালাম যে চেঞ্জ ফন্ট সাইজ কীভাবে চেঞ্জ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার, বোল্ড, ইটালিক এবং ইটালিক চারটি অপশন এখানে দেওয়া আছে। এখন
আপনার ফোনটি যখন আপনি নর্মালি টাইপিং করবেন সেটা কীরকম দেখাবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যে সিলেক্ট এ ফোন ফেস টু সি দ্য মেটাডাটা, ঠিক আছে, মেটাডা। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যখন আমরা টাইপ করি সেটা কি রেগুলারই থাকবে নাকি ইটালিক হবে সরাসরি, নাকি বোল্ড হবে নাকি বোল্ড ইটালিক হবে। তো নর্মালি প্রত্যেকটি ফন্টের আমার এখানে রেগুলার দেওয়া থাকে, তো আপনার চাইলে এখান থেকে ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যদি আমি বোল্ড সিলেক্ট করে দিই তাহলে বোল্ডটা যখনই আমি কোনো কিছু লিখবো তখন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন এটা ফুল নেম দেওয়া আছে এখানে, যেটা আমাদের এর আগের অপশনটাতে দেখেছিলাম আমরা, যে ফুল নেম এখানে দেওয়া আছে। ফুল নেম সম্পর্কে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পাবেন। তারপর যে ফোন ফাইলটি আমার কোথায় ইনস্টল করা হয়েছে সেটা এখানে শো করাবে। আর আপনি চাইলে এখান থেকে এটাকে আনইনস্টল করে নিতে পারেন। তারপর যে ভার্সন, আমি যে ফোনটা এখানে ইউজ করতেছি সেই ফোনটার ভার্সন কি, অর্থাৎ এখানে আরও অ্যাডোবি আরবিক যে ফোনটি রয়েছে এই ফোনটির ভার্সন যেটা, সেই ভার্সনটা এখানে দেখাবে। তারপর যে ডিজাইনার, অর্থাৎ এই ফোনটির ডিজাইন কে করেছে তার ইনফরমেশনগুলো এখানে দেখাবে। ম্যানুফ্যাকচারার মানে এই ফোনটি কে প্রস্তুত করেছে বা প্রস্তুতকারকে সে সম্পর্কে এখানে ইনফরমেশন পাবেন আপনারা। তার কপিরাইট, এই ফোনটি সম্পর্কে কপিরাইট কার রয়েছে বা কারা কপিরাইট নিয়ে রাখছে সেই বিষয়টি এখানে পাবেন। তারপর হয়েছে লিগ্যাল ট্রেডমার্ক, অর্থাৎ এই ট্রেডমার্কটি কার নামে বা কত থেকে শুরু হয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে ফোন সেটিংসটি ছিল সেই ফোন সেটিংস সম্পর্কে। তো এখানে আরেকটি জিনিস আমি বলে রাখি যে আপনি কীভাবে আনইনস্টল করবেন। আনইনস্টল করে তো দেখেন, এখানে আমি আপনাদেরকে আনইনস্টল করে দেখাবো যে কীভাবে আমরা কোনো ফোনকে এখানে আনইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি দেখি কোনটা ফোন আমার আনইনস্টল করা যায়, যে ফোনটা আমার প্রয়োজনে সেই ফোনটা এখন আমি আপনাদের আনইনস্টল করে দেখাবো, একটি ফোন, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে সার্চ করে নিই, অর্থাৎ যে আমরা কিন্তু এখান থেকে সার্চ করেও নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, আমি যদি এখান থেকে সার্চ করে নিই যে আইসক্রিম, তো দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম আইকন অপশনটি, আমি যদি এই ফোনটাকে এখন আনইনস্টল করতে চাই তো আপনি চাইলে মাউসের রাইট পাশে যদি ক্লিক করেন এই ফোনটাতে রাখার পর এখান থেকে আনইনস্টল কিন্তু চলে আসছে। আমি যদি এখানে এখন আনইনস্টলে ক্লিক করি, আনইনস্টলে ক্লিক করার পর এখানে যদি আনইনস্টলে ক্লিক করে দিই তাহলে দেখেন এই ফোনটা কিন্তু এখান থেকে আমার সরাসরি আনইনস্টল হয়ে গেছে। আমি যখন ব্যাক যাই, ব্যাক গেলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সেই ফোনটা নেই। আমি যদি এখানে সার্চ করি যে ICE, দেখেন আইসি সার্চ করলে এখানে যে আইসক্রিম যে ফোনটি ছিল সেই ফোনটি কিন্তু আমাদের এখানে নেই। তো আপনারা খুব সহজে এইভাবে যে কোনো ফোনকে এভাবে খুঁজে বের করতে পারেন। যেমন আমার একটি নির্দিষ্ট ফোন জানা আছে, সেটা আমি টাইপ করতেছি, সেটা হচ্ছে টাইম নিউ রোমান, ঠিক আছে, টাইম নিউ রোমান, সরি এখানে ভুল গেছে, দ্য টাইম নেবে। আমি যদি এখানে ইম্প্যাক্ট লিখি, দেখেন ইম্প্যাক্ট, তো দেখেন আমি যদি ইম্প্যাক্ট লিখছি সরাসরি ইম্প্যাক্টে যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনার সার্চ করে এখান থেকে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের যে ফোন অপশনটা ছিল সেই ফোন অপশনের কাজ, কীভাবে আমরা এখানে নতুন করে ফোন ইনস্টল দিতে পারি এবং আনইনস্টল করতে পারি তার A to Z। আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কথা অসুবিধা হয়, ফোন সম্পর্কে যদি কোনো ডাউট থাকে আপনাদের, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে সেই বিষয়গুলো জানাতে পারেন। আমি যত সাধ্য আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী এক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। করোনার এই দিনগুলোতে সকলে বাসায় থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 25 নিয়ে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি সরাসরি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখান থেকে আমরা নর্মালি পার্সোনালাইজ নামে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো আমরা এর আগে যে টিউটোরিয়ালগুলো হয়েছে সেই টিউটোরিয়ালগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফোন পর্যন্ত যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনের কাজ আমি দেখাই দিছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে স্টার্ট বাটন রয়েছে এই স্টার্ট বাটন সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনারা যারা স্টার্ট বাটন সম্পর্কে কাজগুলো জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা এই বিষয় সম্পর্কে কিছু জানেন না বা এটা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনার টিউটোরিয়ালটি কন্টিনিউ করুন, আশা করি অনেক জিনিস শিখতে পারবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনারা যদি আমার আগের এই ভিডিওগুলো না দেখে থাকেন, যেমন ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিম, ফোন এর ব্যবহারগুলো কীভাবে করতে হয় এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তো উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে এই টিউটোরিয়ালটির, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন, যেহেতু আমরা আজকে স্টার বাট নিয়ে আলোচনা করব তো স্টার বাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন যখন আমি স্টার বাটে ক্লিক করব, স্টার বাটে ক্লিক করলে এর আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো অপশন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে।
তো স্টার্ট বার কোনটি আমরা জানি আমাদের কম্পিউটারের যে সবার নিচে বাম সাইডে যেখানে স্টার্ট নামে একটা অপশন থাকে এটাকে বলা হচ্ছে আমাদের স্টার্ট বার, ঠিক আছে। মূলত এই স্টার্ট বারের কাজগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন শো মোর টাইটেলস অন স্টার্ট, তো এটা আমি পরে দেখাচ্ছি এটা কি। তো নিচেরটা দেখাই দেখতে পাচ্ছেন শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু। এর কাজ হচ্ছে আমি যদি আমার স্টার্ট বারে ক্লিক করি, স্টার্ট বারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া আছে আমার কম্পিউটারের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করা আছে, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি রিডার, অ্যালার্মস অ্যান্ড ক্লক, ঠিক আছে। যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আর কি, মানে যেগুলো আমি ইনস্টল করেছি প্রোগ্রাম যেগুলো সবগুলো এখানে শো করাচ্ছে। তো আপনি যদি চান যে আপনার কম্পিউটারে এই অ্যাপ্লিকেশনগুলো যেন শো করায়, তাহলে আপনাকে সিম্পলি এখান থেকে এটাকে অন করে রাখতে হবে যে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু। আমি যদি এটাকে অফ করে রাখি, দেখেন আমি এটাকে অফ করে রাখলাম, অফ রাখার পর এখানে যদি আমি আমার স্টার বারে ক্লিক করি, এবারে দেখতেছেন এখানে যে আমাদের লিস্টগুলো ছিল অ্যাপ্লিকেশনের লিস্টগুলো, সেই অ্যাপ্লিকেশনের লিস্টগুলো কিন্তু এখানে আর শো করাচ্ছে না, ঠিক আছে। শুধু এমনি নর্মালি যে ভিডিও থাকে সেই ভিডিও এখানে চলে আসছে। তো আপনি যদি আবার লিস্টটাকে শো করাতে চান তো অটোমেটিক্যালি আপনি সিম্পলি এখান থেকে যে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু এটাতে অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পর এখন যদি আমি স্টার বারটাতে ক্লিক করি, দেখেন স্টার বারে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আবার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার এখানে শো করাচ্ছে, ঠিক আছে। আমার ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা সবগুলি মানে যতগুলো আমার এখানে ইনস্টল আছে সবগুলো শো করাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু এই অপশনটির কাজ। এরপরে যেটা দেওয়া হচ্ছে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, তার মানে হচ্ছে আপনি যদি এটাকে অন করে রাখেন, অন করে রাখার পর আমি যদি আমার স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি অ্যাডেড, এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড হচ্ছে আমার হ্যান্ড ব্রেক নামে একটি অ্যাপ্লিকেশন আমি আমার কম্পিউটারে হচ্ছে 2-1 দিনের মধ্যে এটা ইনস্টল করেছিলাম, সেজন্য এখানে দেখতেছেন যে রিসেন্টলি অ্যাডেড, মানে এই অ্যাপ্লিকেশনটা আমি নতুন করে এখানে অ্যাড করতেছি। তো আপনি যদি চান যে আপনার কম্পিউটারে আপনি কোন সময় নতুন কোন অ্যাপ্লিকেশনটি অ্যাড করতেছেন সেটা যেন আপনার সবার উপরে থাকে বা রিসেন্টলিভাবে শো করে বা এইভাবে যেন আপনারা দেখতে চান, তাহলে আপনার সিম্পলি যে কাজটি করবেন আপনাদের এখান থেকে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস এটাকে অন করে রাখবেন। আর যদি না দেখতে চান তাহলে এটাকে অফ করে রাখবেন। যেমন দেখেন আমি এটাকে অফ করে রাখলাম, অফ রাখার পর আমি যদি এখন আমার স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমি যে রিসেন্টলি যে অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল করেছি সেগুলো কিন্তু এখানে আর শো করাচ্ছে না, এবং এখানে রিসেন্টলি অ্যাডেড যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু এখানে নেই, এখান থেকে সেটি চলে গেছে, ঠিক আছে। তো আপনি যদি এটাকে শো করাতে চান তো নর্মালি এখান থেকে অন করে দেবেন যে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, এটাকে এভাবে অন করে দেবেন। অন করে দিলে এরপরে যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে রিসেন্টলি অ্যাডেড এই অ্যাপ্লিকেশনটি বা এই লেখাটি এখানে চলে আসে, এবং এখানে আপনি সাম্প্রতিক সময় যেগুলো এখানে অ্যাড করেছেন সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শো মোস্ট ইউজড অ্যাপ, ঠিক আছে। এটার কাজ কি, দেখেন আমি যদি আমার স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনগুলো শো করাচ্ছে। তো এইখানে যতগুলো আমার অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমি আমার সবচেয়ে বেশি কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি সবার আগে, মানে সবচেয়ে বেশি ব্যবহার করছি সেগুলো যদি আমি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট ইউজ অ্যাপ, মানে যেটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করছি সেটা যেন সবার উপরে থাকে, তাহলে সিম্পলি এটাকে আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমি যদি এটাকে স্টেপ বারে ক্লিক করি, স্টেপ বারে দেখতে পাচ্ছেন আমার এখানে যে আমি হ্যান্ড ব্রেকটা ব্যবহার করেছি, তারপর হচ্ছে ফাইল এক্সপ্লোরটা বেশি ব্যবহার করেছি, তারপর হচ্ছে গুগল ক্রমটা বেশি ব্যবহার করেছি, ক্যামতাসিয়া 9 বেশি ব্যবহার করেছি, তারপর হচ্ছে ডাম্প টপ প্লেয়ার, ফটো, মাইক্রোসফট ওয়ার্ড, এই জিনিসগুলো আমি এখানে বেশি ব্যবহার করতে দেখতে পাচ্ছেন সবার উপরে লেখা আছে যে মোস্ট ইউজ, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমি এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহার করেছি, যার কারণে এই লিস্টে এখানে চলে আসছে। তো আমি যদি এটাকে অফ করে দিই যে সো মোস্ট ইউজ অ্যাপটাকে যদি অফ করে দিই, অফ করে দেওয়ার পর আমি যদি স্টেপ বারে ক্লিক করি, স্টেপ বারে ক্লিক করলে আবার দেখেন এই জিনিসগুলো এখানে আসতেছে না, নর্মালি আমাদের যে ভিডিও ছিল সেই নর্মালি ভিডিও কিন্তু এখানে আসতেছে। তো আপনি যদি দেখতে চান যে আপনি সবচেয়ে বেশি কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছেন আপনার কম্পিউটারে, তাহলে এখান থেকে শো মোস্ট ইউজ অ্যাপটা থেকে অন করে রাখবেন, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শো সাজেশন অকেশনালি ইনস্টার্ট, অর্থাৎ আপনাকে যদি অটোমেটিক্যালি এখানে সাজেস্ট করে, ঠিক আছে, অটোমেটিক্যালি সাজেস্ট করে যে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন, বা যেমন নর্মালি আমার এটা বর্তমানে যেভাবে আসে এইভাবে যদি আসে, ঠিক আছে, অথবা যদি সাজেস্ট করে আমি যদি এটাকে অন করে রাখি, যেমন অন করা আছে বর্তমানে, অর্থাৎ আমি যতগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলো সবগুলো ওরা আমাদের সাজেস্ট করতেছে, আপনি এটা ওপেন করতে পারেন বা দেখতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি এখান থেকে দেখতে পান, যেমন প্রোডাক্টিভিটি, এখানে আপনি দেখতেছেন হাতের ডান সাইডে কিছু অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু ওরা আমাদের সাজেস্ট করে, ঠিক আছে, যে এই গেমটা খেলুন, এই গেমটা খেলুন, ঠিক আছে, বা এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করেন, এখানে ফটো দেওয়া আছে, অনেকগুলো মেল দেওয়া থাকে। তো এখান থেকে আপনি এই কাজটিকে সাজেস্টটা এখানে দেখে নিতে পারেন, সিম্পল একটি বিষয়। তারপরে দেখতে পাচ্ছেন ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, অর্থাৎ আমি যদি এটাকে মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করার পর এখন যদি আমি আমার স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে আমাদের যে স্টার বারে যে এরিয়াটুকু মানে যে ডিসপ্লেটা অন হয়েছে সেই ডিসপ্লেটা শুধু এক সাইডের থেকে অর্থাৎ বাম সাইডের দিকে শুধু অর্ধেকটা এরিয়া নিয়ে আসে, তাই না। তো আপনি যদি চান যে এটাকে সম্পূর্ণ ডিসপ্লেতে শো করাবেন তাহলে এখান থেকে জাস্ট সেটিং আমি যেটা দেখালাম
এখানে আসতে হবে। এখানে আসার পর দি ইউজ স্টার্ট ফুল স্ক্রিন এটাতে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখনই আপনি যখনই স্টার বারে ক্লিক করবেন, স্টার বারে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সমস্ত উইন্ডোজ জুড়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা এখানে শো করাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত উইন্ডোজ জুড়ে স্টার বারে যে এরিয়াটা সেই এরিয়াটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো আপনি চাইলে সমস্ত এরিয়া জুড়ে দিতে পারেন অথবা শুধু এক সাইডে রাখতে পারেন। তো এখান থেকে আমি এক সাইডে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে শো রিসেন্টলি ওপেন আইটেমস ইন জাম্প লিস্ট অন স্টার্ট অর টেক্সট বার ইন দ্য ফাইল এক্সপ্লোরার কুইক অ্যাক্সেস। এটার কাজ দেখানোর আগে আমি আপনাদের এখানে একটা কাজ দেখা, সেটা হচ্ছে আমি আমার দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে আমি আমার ডাউনলোডটি ওপেন করলাম, ঠিক আছে। তো ডাউনলোড ওপেন করার পর এখান থেকে আমি এই ইমেজটিকে এখান থেকে ওপেন করলাম। তো এই ইমেজটি আমি এখানে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ইমেজটি ওপেন হচ্ছে। তো দেখেন ইমেজটি ওপেন হয়ে গেল। আমি আবার এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার এখান থেকে ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পর আমি আমার জি ড্রাইভে গেলাম। জি ড্রাইভে যাওয়ার পর ডিসেম্বরে ক্লিক করলাম। আবার এখান থেকে ফাইল ভিডিওতে ক্লিক করলাম। এখন আমি সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানকার যে অপশনটি ছিল আমাদের দে শো রিসেন্টলি ওপেন আইটেমস ইন জাম্প লিস্ট অন স্টার্ট অর দ্য টেক্সট বার অ্যান্ড ইন ফাইল এক্সপ্লোরার কুইক অ্যাক্সেস, অর্থাৎ আমি এখন কম্পিউটারে অন করলাম, অন করার পর কোন ফাইল ওপেন করলাম বা কোন ফোল্ডার ওপেন করলাম সেই জিনিসগুলো যদি আমি আমার কুইক অ্যাক্সেস টুলবারে দেখতে চাই তাহলে অবশ্যই এটাকে আমাদের অন করে রাখতে হবে, আর যদি না দেখতে চাইলে অফ করে রাখতে হবে। তো দেখেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আমি আমার দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পর এখানে দেখতেছেন কুইক অ্যাক্সেস যে অপশনটি দেওয়া আছে, কুইক অ্যাক্সেসে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে ফোল্ডারগুলো বা যে ইমেজগুলো এখানে শো করেছি বা ওপেন করেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করেছি। দেখেন সবার প্রথমে সবার লাস্টে আমি যে ইমেজটি ওপেন করি সেটা হচ্ছে এই ইমেজটি, যে ডিসিএস এত ইমেজ, ঠিক আছে। এই ইমেজটি আমি ওপেন করেছি। তো আমি যদি এখান থেকে এইগুলোকে শো করাতে না চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে অফ করে দেবো। আমি যদি এটাকে অফ করে দিই, অফ করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে রাখি তাহলে এখান থেকে আমি একবার রিফ্রেশ দিয়েছি। রিফ্রেশ দিলে দেখেন এখান থেকে রিসেন্টলি ওপেন যে অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু এখান থেকে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে এটাকে অন করে দিই, এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর যদি এটাকে মিনিমাইজ করে আপনাদের এখানে দেখাই, একবার রিফ্রেশ দিলে দেখেন আবার রিসেন্ট ফাইলস এখানে দেখাচ্ছে, রিসেন্ট ফাইলস, ঠিক আছে। অর্থাৎ এখন আমি এটা আবার অন করে দেওয়ার পরে কোনো ফাইল কিন্তু এখানে ওপেন করিনি, যার কারণে এখানে শো করাচ্ছে না। তো দেখেন আমি যদি এখান থেকে পিকচারে যাই, পিকচারে যাওয়ার পর যদি এখান থেকে একটা পিকচার ওপেন করে আমি আপনাদের দেখাই তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এখান থেকে একটা ইমেজ আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। তো মনে করেন আমি এখান থেকে আমার এই ইমেজটিকে ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ইমেজটি আমি ওপেন করলাম। এখন যে ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি যদি ব্যাক যাই একেবারে আমি দিস পিসিতে, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি কুইক অ্যাক্সেসে ক্লিক করি, কুইক অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি ফাইল, ঠিক আছে। রিসেন্ট ফাইল 1, অর্থাৎ আমি শুধুমাত্র একটা ইমেজ এখানে ওপেন করেছি সেজন্য এখানে একটা ইমেজে দেখাচ্ছে। আপনি যদি ভিডিও ওপেন করেন ভিডিও দেখাবে, অডিও ওপেন করলে অডিও দেখাবে, যা কিছু ওপেন করবেন আপনি সবগুলো এখানে রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করবেন, যে কোনো যদি প্রোগ্রাম ওপেন করেন যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, যেই ওপেন করেন না কেন সেগুলো এখানে শো করাবে। তো যখনই আপনি এটাকে অন করে দিবেন, অন করার পর থেকে যে জিনিসগুলো ওপেন করবেন সেগুলো কিন্তু দেখাবে, কিন্তু অন করার আগ পর্যন্ত যে জিনিসগুলো এখানে আপনি ওপেন করবেন সেগুলো কিন্তু এখানে দেখাবে না, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে এটাকে অন এবং অফ করে রাখতে পারেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চুজ হুইচ ফোল্ডার্স অ্যাপার অন স্টার্ট। তার মানে হচ্ছে এটার কাজ আমি দেখানোর আগে এটাকে আমি যদি ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এর কাজগুলো কিটা কোথায় থাকে সেই জিনিসটা আপনাকে দেখাতে হবে। তো দেখেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ দেওয়ার পর আমি যদি আমার স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে কিছু অপশন দেখাচ্ছে, যেমন এখানে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেটিংস রয়েছে এবং পাওয়ার অপশনগুলো রয়েছে। তো দেখেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে আমার অ্যাকাউন্টে রয়েছে, তারপর হচ্ছে ডকুমেন্ট, তারপর হচ্ছে পিকচার, তারপর সেটিং, তারপর পাওয়ার, ঠিক আছে। আপনি যদি চান যে এগুলোর পরিবর্তে বা এগুলো আছে তারপর এখানে আরও কিছু অ্যাড করবেন তাহলে এখান থেকে সেটা করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইল এক্সপ্লোর, আমি যদি ফাইল এক্সপ্লোরটা এখানে ওপেন করতে চাই, অন করে রাখতে চাই, তাই এখানে এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর আমি যদি এখানে স্টার বারে ক্লিক করি, স্টার বারে ক্লিক করার পর যদি দেখেন আমি যদি এখন এখানে বাইরে ক্লিক করি, এটাকে বড় করে নিই, বড় করি একবার, তাহলে দেখতেছি এখানে ডকুমেন্ট নামে অপশনে চলে আসে, পিকচার এবং ফাইল এক্সপ্লোরটা এখানে চলে আসে, ঠিক আছে। ফাইল এক্সপ্লোর আমরা ওপেন করলে সরাসরি আমাদের ফাইল এক্সপ্লোরটা এখানে ওপেন হয়ে যাবে, দেখতেছি সরাসরি ফাইল এক্সপ্লোরটা ওপেন হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে আবার ডাউনলোড অপশনটা এখানে নিয়ে আসবেন, দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড অপশনটি নেই, বর্তমানে এখানে কিন্তু ডাউনলোড অপশনটি নেই। আপনি যদি এখানে ডাউনলোড অপশনে নিয়ে আসতে চান তাহলে সিম্পলি আপনি এখান থেকে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোড অপশন অন করে দেবেন। অন করে দিলে আমি এখানে স্টার বারে যাচ্ছি, এখান থেকে দেখেন এবার আমার ডাউনলোড অপশন চলে আসে। আমি যদি ডাউনলোডে ক্লিক করি সরাসরি আমি ডাউনলোডে কী ডাউনলোড করি সেগুলো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে।
তো এখানে অনেকগুলো রয়েছে, আপনি এখান থেকে দেখতে পারেন। যে জিনিসগুলো নিয়ে যেতে চান সেগুলো এভাবে অন করে দিবেন, আর যেগুলো নিয়ে যেতে চান না সেগুলো এখান থেকে অফ করে দিবেন। তো যেগুলো আমার অন আছে, যেমন সেটিংসটি অন আছে, সেই জন্য সেটিংসটি এখানে আমার শো করা আছে, দেখুন সেটিংসটি এখানে আনা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডকুমেন্টে অন রয়েছে, সেখানে ডকুমেন্ট যাওয়া আছে, পিকচার যাওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে পার্সোনাল ফোল্ডার, আপনি যদি পার্সোনাল ফোল্ডার এখানে নিয়ে যেতে চান, তো পার্সোনাল ফোল্ডারটা অন করে দিবেন। অন করে দিলে এখানে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে পার্সোনাল ফোল্ডার নামে একটি অপশন চলে আসে। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে স্টার বারটি ছিল, সেই স্টার বারের ব্যবহার। আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ডিটেল করে দেওয়ার। আর পরবর্তীতে আমরা টেক্সট বার সম্পর্কে আলোচনা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 26 নিয়ে। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমে আমরা যে কাজটি করব, মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। এখান থেকে আমরা পার্সোনালাইজ নামে একটা অপশন রয়েছে, পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করেছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে স্টার্ট পর্যন্ত প্রত্যেকটি অপশন কাজ স্টেপ বাই স্টেপ। তো আপনারা যদি এই অপশনগুলোর কাজ না জেনে থাকেন, তো উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন, তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, তাহলে সেই প্লেলিস্টের মাধ্যমে দেখে আসতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের টেক্সট বার যে অপশনটি রয়েছে, এই টেক্সট বার নিয়ে। আজকে আমরা টেক্সট বার A to Z বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো যখন আমি টেক্সট বারে ক্লিক করব, টেক্সট বারে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা টেক্সট বার সম্পর্কে অভিজ্ঞ অথবা অনেক কিছু জানেন, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, ঠিক আছে। আর আপনারা যারা টেক্সট বার সম্পর্কে কিছু জানেন না, এটা ব্যবহার কিভাবে করতে হয়, এটা কেন দেওয়া হয়েছে, এই অপশনগুলো কোনটার কাজ কি, তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর টেক্সট বার নিয়ে আমার আরেকটি টিউটোরিয়াল হয়তো আমি করেছিলাম আগে, মনে আছে আমার। তো ওটা হচ্ছে আমাদের অন্য একটি টপিকের উপর করেছিলাম। যেহেতু এখানে আমি বেসিক কম্পিউটার পার্ট বাই পার্ট আপনাদের প্রতিটি অপশন দেখাচ্ছি, যারা আমার এই পার্টগুলো নিয়মিত দেখতেছে তারা হয়তো ওই পার্টটি দেখেনি, তাদের কথা মাথায় রেখে মূলত আমি এখানে আবার এই টিউটোরিয়াল করে দিচ্ছি। তো আপনারা যারা আগে টিউটোরিয়ালে দেখেছেন তারা এটা দেখার প্রয়োজন নেই, আমি মনে করি চাইলে দেখতেও পারেন। তা চলে এখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বার, যখন আমরা ক্লিক করবো এখান থেকে, এখানে ক্লিক করার সাথে সাথে আমার টেক্সট বারে আন্ডার যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে লক দ্য টেক্সট বার। তো আপনারা যদি লক্ষ্য করেন নিচের দিকে যে লাইনটি রয়েছে, এটা হচ্ছে কিন্তু আমাদের টেক্সট বার, ঠিক আছে। যে কালো বর্ডারের মধ্যে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেক্সট বার। আমরা চাইলে এই টেক্সট বারটিকে এখন দেখেন, আমি যদি এটাকে আরো বড় করতে চাই, তো দেখেন আমি যখন মাউসের কাছাটি লাইনের কাছে নিয়ে যাচ্ছি, তখন দুটো এরো বাটন আছে। এই এরো বাটনের মাধ্যমে আমি কিন্তু লাইনটাকে এভাবে বড় এবং এভাবে লাইনটাকে ছোট করতে পারতেছি, ঠিক আছে। আমি যদি চাই যে আমার লাইনটা এখানে থাকবে, এখান থেকে যাতে কেউ আর উপরে এবং কেউ যেন নিচে না নিয়ে যেতে পারে, তাহলে আমাদের এখানে যে লক দ্য টেক্সট এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এখন দেখেন এটা যে কাস্টমাইজ করার জন্য যে অপশনটা আসতো, অর্থাৎ এরো বাটনটা আসতো, সেই এরো বাটনটা কিন্তু এখানে আর আসতেছে না, ঠিক আছে। অর্থাৎ আমি এটাকে উপরে বা নিচে এটাকে নিয়ে যেতে পারবো না। তো আপনি এটা আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে রাখতে পারেন। তো আমি আমার সবসময় যেন আমি ছোট করে রাখি, লাইনটিকে এভাবে রাখি, সেজন্য আমি এটাকে এভাবে রাখলাম। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনি এখানে করে রাখবেন। চাইলে আপনি এটাকে অন করে রাখতে পারেন এবং চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। তো অফ করে আমি রাখলাম যাতে এটাকে কেউ আর কাস্টমাইজ না করতে পারে, ঠিক আছে। আর যদি আপনি এটাকে অফ করে রাখেন, তাহলে দেখেন এটা কাস্টমাইজ করার কিন্তু অপশন চলে আসবে। আর অন করে রাখলে কাস্টমাইজ করার কোনো অপশন আসবে না। তো এটাকে আমি অন করে রাখলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি হাইড দ্য টেক্সট বার ইন দ্য ডেস্কটপ মোড। অর্থাৎ আমি যদি আমার ডেস্কটপে চলে আসি, ডেস্কটপে আসার পর যদি কোনো জায়গায় এইভাবে ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার আমার নিচে যে টেক্সট বারটি রয়েছে সেই টেক্সট বারটি কিন্তু থেকেই যাচ্ছে, তাই না। টেক্সট বারটা কিন্তু এখান থেকে সরতেছে না। তো আপনি যদি চান যে যখন আমি এই টেক্সট বারের বাইরে আমি মাউস দ্বারা ক্লিক করবো, তখন যেন বা টেক্সট বারের বাইরে যখন আমার মাউসের কাছাটি থাকবে, তখন যেন আমার টেক্সট বারটি যেন এখান থেকে হারায় যায় বা লুকা যায়, ঠিক আছে। সেজন্য আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, যে অটোমেটিক্যালি হাইড দ্য টেক্সট বার ইন দ্য ডেস্কটপ মোড, এটাতে ক্লিক করে অন করে দিতে হবে। যখন এটা আমি অন করে দেবো, এখানে দেখেন আমাদের নিচে যে টেক্সট বারটি ছিল, টেক্সট বারটি কিন্তু এখন নাই। আমি যখনই মাউসের কাছাটি টেক্সট বারের আন্ডারে নিয়ে যাচ্ছি, তখনই শুধুমাত্র টেক্সট বারটি আমাদের এখানে আসতেছে। আবার দেখেন আমি যদি টেক্সট বার থেকে বাইরে মাউসের কাছাটি নিয়ে যাই, মাউসের কাছাটি বাইরে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার থেকে এখানে যে টেক্সট বারটি ছিল সেটি কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে খুব সহজে এখান থেকে টেক্সট বারটিকে হাইড এবং আনহাইড করে রাখতে পারেন। দেখেন আমি যদি ডেস্কটপের বাইরে ক্লিক করি, এখানে যতই ক্লিক না কেন টেক্সট বারটি কিন্তু আসবে না।
কিন্তু যখন আমি মাউসের কাছারি টেক্সট বারের আন্ডারে নিয়ে যাব অথবা তার যতটুকু অপশন রয়েছে সেই জায়গায় নিয়ে যাব, তখন কিন্তু আমাদের নিচে কিন্তু টেক্সট বারটি কিন্তু শো করাবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টেক্সট বারটি শো করা আছে, ঠিক আছে। তো আপনি যদি চান যে এটা হাইড এবং আনহাইড যেন অটোমেটিক্যালি হয়, তাহলে আপনি এই কাজটা এখান থেকে করে রাখতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি অন করে দেন তাহলে হাইড এবং আনহাইড হবে। তো এটাকে আমি অফ করে রাখতেছি, কারণ আমি এটা অফ করতেই ভালোবাসি, আমি এইভাবে রাখতে ভালোবাসি। তো আপনাদের যেটা পছন্দ বা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করে রাখবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে অটোমেটিক্যালি হাইড দ্য টেক্সট বার ইন দ্য ট্যাবলেট মোড, এটা এবং এটা আমাদের একই কাজ, সেজন্য এটা আমি এখানে দেখাচ্ছি না। আর শুধু একটু পার্থক্য আছে, সেটা আপনি একবার ব্যবহার করলে জিনিসটা বুঝতে পারবেন। তারপর যেটা রয়েছে যে ইউজ স্মল টেক্সট বার বাটন। তো আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, আমার টেক্সট বার বাটনগুলো যেটা বর্তমানে রয়েছে, টেক্সট বারের যে আইকনগুলো রয়েছে, আমার বাটন বলতে এখানে আমার যে আইকনগুলো রয়েছে, যেমন এখানে ফটোশপের আইকনটি রয়েছে, গুগল ক্রোমের আইকনটি রয়েছে, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তারপর ক্যালকুলেটর, যতগুলো আমার এখানে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন আইকনগুলো যদি আমি বড় বড় করে দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি এটাকে অফ করে রাখবো। অফ করে রাখলে দেখেন প্রত্যেকটা আইকন কিন্তু আমার এখন বড় বড় হয়ে গেছে এবং টেক্সট বারটা একটু বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা আইকন কিন্তু বড় বড় হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যদি এটাকে স্মল মানে এই আইকনগুলোকে যদি ছোট ছোট করে রাখতে চাই আমার এই টেক্সট বারের ভিতরে, যেন ছোট থাকে, ছোট দেখায়, তাহলে আমার এখান থেকে যে ইউজ স্মল টেক্সট বার বাটন সেটাতে অন করে দিব। অন করে দিলে আমাদের প্রত্যেকটি টেক্সট বারের যতগুলো আইকন রয়েছে প্রত্যেকটি আইকন কিন্তু ছোট হয়ে যাবে এবং টেক্সট বারটিও কিন্তু আমাদের ছোট হয়ে আসবে। যদি আপনি এটাকে অফ করে রাখেন তার টেক্সট বারের লাইনটিও বড় হয়ে যাবে, ঠিক আছে, লাইনটিও একটু বড় হবে এবং প্রত্যেকটি আইকন কিন্তু বড় বড় করে শো করাবে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে, ছোটটা না বড়টা, যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে করে রাখবেন। তো এটাকে আমি অন করে রাখলাম, তো ছোট করে স্মল আইকনগুলো করে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে যে ইউজ পিক টু প্রিভিউ দ্য ডেস্কটপ হোয়েন ইউ মুভ ইউর মাউস টু দ্য শো ডেস্কটপ বাটন অ্যান্ড ইন দ্য টেক্সট বার। অর্থাৎ আপনি যখনই আপনার কোনো মাউসের কার্সারটিকে টেক্সট বার নিয়ে যাবেন বা টেক্সট বারের বাইরে নিয়ে যাবেন, তখন যেন সেটা অটোমেটিক্যালি মুভ করে দেখায়, তাহলে আপনি এটাকে অন করে বা অফ করে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা সিম্পল বিষয়, এখানে বোঝানোর কিছু নেই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিপ্লেস কমান্ড প্রমোট উইথ উইন্ডোজ পাওয়ার সেল ইন দ্য মেনু হোয়েন আই রাইট ক্লিক দ্য স্টার্ট বাটন অর প্রেস উইন্ডোজ কি অ্যান্ড এক্স। এটার কাজটি হচ্ছে বন্ধুরা, আমাদের কম্পিউটারের যে স্টার্ট বারটি রয়েছে, দেখেন আমাদের সবসময় কিন্তু বাম পাশে সবার নিচে কিন্তু আমাদের কিন্তু স্টার্ট বারটি থাকে। আমি যদি স্টার্ট বারে যাই, তো স্টার্ট বারে যখন আমি মাউসের রাইট পাশে ক্লিক করব, প্রথমে মাউসের যে কার্সারটি রয়েছে সেই কার্সারটিকে স্টার্ট বারে রাখতে হবে। রাখার পরে আমি যদি মাউসের রাইট পাশে ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে যতগুলো পাওয়ার সেল, যতগুলো অপশন রয়েছে আমাদের সমস্ত অপশনগুলো কিন্তু আসতেছে। আপনি চাইলে এটা ম্যানুয়ালি এইভাবে আনতে পারেন, অথবা আপনি যদি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আনতে চান সেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে পারেন। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে হলে আমাদের যে কাজটি করতে, আমাদের কিবোর্ড থেকে যে উইন্ডোজ লোগো রয়েছে, উইন্ডোজ লোগো এবং এক্স একসাথে প্রেস করতে হবে, তাহলে আমাদের এই অপশনগুলো আসবে। এখন আপনি যদি না জানেন যে উইন্ডোজ বাটন কোনটি, উইন্ডোজ বাটনটি আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটি হচ্ছে আমাদের উইন্ডোজ বাটন, ঠিক আছে। তো উইন্ডোজ বাটনটি হচ্ছে, আমি এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি কিবোর্ড নিয়ে আসি। কিবোর্ড নিয়ে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি উইন্ডোজ বাটন, এটি উইন্ডোজের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ বাটন, ঠিক আছে। এটা হচ্ছে উইন্ডোজ বাটন। এই উইন্ডোজ বাটন এবং আপনি যদি এখানে যে এক্স অপশনটি দেখতে পাচ্ছেন, উইন্ডোজ এবং এক্স যদি একসাথে প্রেস করেন, তাহলে আমাদের স্টার্ট বারে রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো আসলো সেটা আমরা দেখেন, আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি, উইন্ডোজ এবং এক্স একসাথে প্রেস করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা সরে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি, উইন্ডোজ এবং এক্স একসাথে প্রেস করলাম, উইন্ডোজ লোগো এবং এক্স একসাথে প্রেস করব, একসাথে প্রেস করলে আমাদের এখানে যে আইকনগুলো সেই আইকনগুলো চলে আসে। দেখতে পাচ্ছেন সব আইকনগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে। উইন্ডোজ এবং এক্স প্রেস করলে সেই আইকনগুলো এখান থেকে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে যে অপশনটি ছিল এই অপশনটির কাজ। আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন এবং অফ করে রাখতে পারেন। যদি কিবোর্ড শর্টকাটের মধ্যে আনতে চান তাহলে অন করে রাখবেন, ঠিক আছে। তারপর যে একটু নিচে আসেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন টেক্সট বার লোকেশন অন স্ক্রিন, অর্থাৎ আপনার টেক্সট বারটি যে রয়েছে আমাদের, এই টেক্সট বারটি আমাদের টেক্সট বারে কোন পাশে থাকবে বা কোন পজিশনে থাকবে সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে পারে। অর্থাৎ টেক্সট বারটা কি নিচে থাকবে, উপরে থাকবে, হাতের বামে থাকবে নাকি হাতের ডানে থাকবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারে। তো দেখেন আমি যদি এখান থেকে আমি যদি টপে ক্লিক করি বা টপে ক্লিক করি, তাহলে দেখেন টেক্সট বারটা কিন্তু আমার সবার উপরে চলে গেছে, ঠিক আছে, উপরে অংশ চলে গেছে। আমি যদি এটাকে হাতের ডান সাইডে রাখতে চাই, ডান সাইডে রাখলে আমি এখানে রাইটে ক্লিক করবো, তো দেখতে পাচ্ছেন টেক্সট বারটা আমার হাতের ডান সাইডে চলে আসছে। এটাকে যদি হাতের বাম পাশে রাখতে চাই, তো এখান থেকে আমরা জাস্ট এটাকে লেফট ক্লিক করে দেবো, তাহলে হাতের বাম সাইডে চলে আসবে, ঠিক আছে। আবার এটাকে আমরা যদি এখান থেকে বটমে ক্লিক করে দিই, বটমে ক্লিক করে দিলে সবার নিচে চলে আসবে। তো এটা এখান থেকে আপনার খুব সহজে টেক্সট বারটির পজিশনটি বা লোকেশনটি সেট করে দিতে পারেন, যে উপরে থাকবে, নিচে থাকবে, ডানে থাকবে নাকি বামে থাকবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা, তো আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে যে টেক্সট বার যতগুলো আইকন বা যতগুলো অ্যাপ্লিকেশন ওপেন রয়েছে, যেমন এখানে আমাদের সেটিংসটি ওপেন রয়েছে, তারপর এখানে ক্যামতাসিয়া নামে একটা অ্যাপ্লিকেশন ওপেন রয়েছে। আমি এখান থেকে যদি ক্যালকুলেটরটি ওপেন করে দিই, আচ্ছা এটা পরে ওপেন করতেছি, আগে জিনিসটি বুঝাই আপনাদের। তো
তো দেখেন আমি যদি এখান থেকে যে কোনো একটি হয় হোয়েন টেক্সট বার ইজ ফুল নাহলে নেভার, এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা আমি সিলেক্ট করে দিই, দেখেন সিলেক্ট করে দিলে কি হয়, সিলেক্ট যখন করে দিলাম তখনই দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশন অন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনের কিন্তু নামগুলো শো করে, যেমন ক্যামতাসিয়া 9, তারপর হচ্ছে এখানে রেকর্ডিং নামে একটা অ্যাপ্লিকেশন রেকর্ডিং দেখাচ্ছে এখানে, তারপরে সেটিংস, ঠিক আছে। তিনটি অপশন আমার এখানে ওপেন হচ্ছে, তিনটি অপশন কিন্তু শো করা যায়, তাই না? দেখেন আমি যদি এখান থেকে এখন ক্যালকুলেটর ওপেন করি, দেখেন ক্যালকুলেটর ওপেন করলাম, এখানে কিন্তু ক্যালকুলেটরের নামও কিন্তু এখানে শো করা আছে যে ক্যালকুলেটর আমি এখানে ওপেন রয়েছে। কিন্তু আমি যদি এখান থেকে অলওয়েজ হাইড লেভেলে ক্লিক করে রাখি তাহলে প্রত্যেকটি যতগুলো অ্যাপ্লিকেশন অন রয়েছে, যেমন ক্যালকুলেটর কিন্তু আমি এখানে অন রয়েছে, সেটিংসটা কিন্তু অন রয়েছে, রেকর্ডিংটা কিন্তু অন রয়েছে, ঠিক আছে। যেগুলো অন রয়েছে কিন্তু একটাও কিন্তু নাম দেখাচ্ছে না এখানে, তাই না? যে কোন অ্যাপ্লিকেশনটা আমার এখানে অন রয়েছে সেগুলোর নাম বোঝা যাচ্ছে না। তো আপনি যদি ওই নামগুলো দেখাতে চান তো অবশ্যই আপনাকে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে, হয় হোয়েন টেক্সট বার ইজ ফুল নাহলে নেভার, দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিলে আমাদের এটা নামগুলো এখানে শো করাবে, ঠিক আছে। তো আপনাদের যেটা ভালো লাগে যেটা পছন্দ সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে হাউ ডু আই কাস্টমাইজ টেক্সট বার, অর্থাৎ আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন, ক্লিক করে সরাসরি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে যে ব্রাউজারটি রয়েছে বা তাদের যে সার্চ অপশনটা সেখানে আপনার নিয়ে যাবে বা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ছোট উইন্ডোজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে বর্তমানে নেট কানেকশন নাই, যার কারণে এখানে দেখাচ্ছে যে ইট লুকস লাইক ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, লেটস ফিক্স দ্যাট। অর্থাৎ প্রথমে ওরা আমাদের বলতেছে যে নেট কানেকশন দিতে হবে, নেট কানেকশন দিতে পারলেই আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে আমি ভিজিট করতে পারবো। তারপরে তাদের সেখানে কিছু নোটিফিকেশন দেওয়া আছে বা তাদের কিছু রুলস দেওয়া আছে যে কিভাবে আমরা টেক্সট বারটি ব্যবহার করতে পারি, সেখান থেকে সেই জিনিসগুলো আমরা পড়ে নিতে পারি, ঠিক আছে। তো আপনি যদি চান সেখান থেকে পড়ে নিতে, তো নেট কানেকশন দিয়ে এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এরিয়া। নোটিফিকেশন এরিয়া বলতে বোঝায় আমাদের নোটিফিকেশন এরিয়ার ভিতরে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে সিলেক্ট সুইচ আইকনস আপার অন দ্য টেক্সট বার আর একটা হচ্ছে ট্রান সিস্টেম আইকনস অন দ্য অফ, ঠিক আছে। তো দুটি অপশনে আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো প্রথমে যেটা হচ্ছে সেটি হচ্ছে সিলেক্ট হুইচ আইকনস অ্যাপার অন দ্য টেক্সট বার, অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন আমার টেক্সট বার এখানে যে আইকনগুলো অন রয়েছে, ঠিক আছে, আমি এটাকে নেভার হাইড করে রাখতেছি, দ্য অলওয়েজ হাইড লেভেল। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিজয় 21, তারপর যে ব্লুটুথ, তারপর হচ্ছে মাইক্রোফোন, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইকন, ঠিক আছে, কিবোর্ড একটি রয়েছে। তো এই আইকনগুলো আমি এখানে কিভাবে নিয়ে আসি বা আপনারা যদি চান যে এখান থেকে এগুলো শো করাবেন বা এগুলো হাইড করে রাখবেন, তার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হুইচ আইকনস আপার অন দ্য টেক্সট বার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে ছোট করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে জিনিসগুলোকে শো করাতে চান সেটা এখানে অন করে রাখবেন, আর যে জিনিসগুলোকে অফ করে রাখতে চান সেটা এখান থেকে মানে এখান থেকে হাইড করে রাখতে সেটা অফ করে দেবেন। যেমন এখানে মাইক্রোফোন আইকনটি রয়েছে, আমি যদি এটাকে এখান থেকে হাইড করে রাখতে চাই তাহলে এটাকে অন করে দেবো। তাহলে দেখেন এখানে যেমন মাইক্রোফোন যে আইকনটি ছিল সেই মাইক্রোফোন আইকনটি চলে গেছে। আবার যদি মাইক্রোফোন আইকনটিকে নিয়ে আসতে চাই এটাকে অন করে দেবো, ঠিক আছে। এরপরে দেখেন এখানে যে ব্লুটুথ যে রয়েছে, ব্লুটুথ যদি আমি অফ করে রাখি তাহলে দেখেন এখানে যে ব্লুটুথ আইকনটি ছিল ব্লুটুথ আইকনটি চলে গেছে। আবার যদি ব্লুটুথ আইকনটিকে নিয়ে আসতে চাই এখান থেকে অন করে দিলে আমার ব্লুটুথ আইকনটি দেখেন এখানে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে কোনো আইকন এভাবে অন এবং অফ করে দিতে পারেন। এখানে যতগুলো আইকন রয়েছে সবগুলোকে আপনি যদি অন করে দেন সবগুলো এখানে চলে আসবে, আর সবগুলোকে যদি অফ করে দেন তাহলে এখানে একটাও শো করাবে না, ঠিক আছে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা এখানে অন করে রাখবেন, আর যেটা প্রয়োজন সেটা এভাবে অফ করে রাখবেন। সবগুলো আমাদের এখানে দেখানোর প্রয়োজন নেই, একটা জিনিস বুঝলে হবে। তারপর আমি যদি ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে নিচে যে অপশনটি রয়েছে এরপরে সেটা হচ্ছে ট্রান সিস্টেম আইকন অন অর অফ। আমি যে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে অর্থাৎ যখনই আমরা কোনো আমাদের কম্পিউটারটিকে অন করবো, অন করার সাথে সাথে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের এখানে থাকবে এবং কোনগুলো থাকবে না সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ক্লক মানে হচ্ছে আমাদের ঘড়ি, আমি যদি এখান থেকে আমার ঘড়িটা এখানে রাখতে চাই তাহলে এটাকে অবশ্যই অন করে রাখবো। যখনই আমার কম্পিউটারটি অন করবো, অন করার সাথে সাথে আমাদের এখানে সময়টা শো করাবে। আর যদি আমাদের মনে করি যে না আমি কম্পিউটার অন করার পরে যদি সময়টা শো করা না করায় তাহলে এটাকে আমরা এইভাবে অফ করে দেবো। অফ করে রাখলে আমাদের ঘড়িটা কিন্তু এখানে আর শো করাবে না, আমি কম্পিউটার অন করলেও এটা আর এখানে শো করাবে না। তো যদি অন করে দিই তাহলে দেখেন কিন্তু ঘড়িটা কিন্তু আবার শো করাচ্ছে। তারপরে যে ভলিউমটা অন করতে চলে অন করে রাখবেন। তারপরে নেটওয়ার্ক আইকন, আমি যদি নেটওয়ার্ক আইকনটা কিন্তু অফ করে দিই তাহলে দেখেন আমার এখানে যে নেটওয়ার্ক আইকনটি ছিল সেই নেটওয়ার্ক আইকনটি কিন্তু চলে গেছে। আবার যদি নেটওয়ার্ক আইকনটিকে নিয়ে আসতে চাই এটাকে আমরা অন করে দেবো। এভাবে পাওয়ার যে আইকনটি রয়েছে এখানে আমাদের ব্যাটারি পাওয়ার, দেখেন আমি এটাকে অফ করে দিলাম, অন করে দিলাম, ব্যাটারি পাওয়ার আইকনটি চলে আসে। আবার যদি অফ করে দিই তাহলে কিন্তু আবার আইকনটি চলে যাবে। তো এখান থেকে আমাদের যে আইকনগুলো অন করে দেওয়া সেগুলো এখানে থাকবে, মানে যখন কম্পিউটার অন করবে তখন সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের সরাসরি শো করাবে। আর যেগুলো আমাদের অফ করে রাখবো সেগুলো আমাদের কম্পিউটার অন করার সাথে সাথে সেগুলো অফ থাকবে, সেগুলো অন করে বা ভিউ করে দেখাবেন আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের নোটিফিকেশন এরিয়ার ভিতরে যে দুটো অপশন ছিল এই দুটি অপশন কাজ। এরপরে যে আমরা একটু নিচে আসি, নিচে আসলে এখানে আমরা দেখতে পাই এইগুলো অপশন আমাদের হাইড থাকবে, কারণ এইগুলো অপশন আমাদের এখানে ব্যবহারের জন্য এর অন্য জায়গায় ব্যবহার করতে হয়। আমরা যেখানে দেখতে পাচ্ছেন যে শো কন্ট্যাক্ট অন দ্য টেক্সট বার, এটা কিন্তু অন করি, অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন
যে নিচের যে তিনটে অপশন রয়েছে এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে চুজ হাউ মেনি কন্ট্রাস্ট টু শো, অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটার ডিসপ্লেটাকে পাওয়ারগুলোকে শেয়ার করে নেন, অর্থাৎ একজনের সাথে আরেকজন ডিসপ্লে যদি শো করেন বা কানেক্ট দেন, তাহলে কয়টির সাথে আপনি কয়টি ওভারভিউ দিবেন, ওভারফ্লো কানেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। 2টি 3টি 4টি 5টি সিলেক্ট করে দিলে 5টি, আপনি যতটি সিলেক্ট করে দিতে চান ততটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 3টি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন শো মাই পিপল নোটিফিকেশন, অর্থাৎ আপনি যাদেরকে কানেক্ট করবেন তাদেরকে যদি কোনো কিছু নোটিফিকেশন দিতে চান, তারা যেন সেই নোটিফিকেশনটি পায়, তাহলে এটা আপনি অপশন অন করে রাখবেন, ঠিক আছে। তারপরে দেওয়া আছে যে প্লে অপশন হোয়েন মাই পিপল নোটিফিকেশন অ্যারাইভ, অর্থাৎ আপনার যাদেরকে নোটিফিকেশন দিবেন বা যাদেরকে কানেক্ট করবেন তারা যদি নোটিফিকেশন পেতে চায় তারা যেন একটা শব্দ হয় বা নোটিফিকেশন, যেমন আমাদের মেসেজ আসে একটা শব্দ হয় না, ঠিক একইভাবে আপনি যদি তাদেরকে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে একটা সাউন্ডও যদি দিতে চান তাহলে অবশ্যই এটাকে অন করে রাখবেন, আর সাউন্ড যদি না দিতে চান তাহলে এটা আপনি অফ করে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন শো মাই পিপল অ্যাপ সাজেশন, অর্থাৎ আপনি যদি এখান থেকে আপনার ডিসপ্লে থেকে যদি কাউকে কোনো অ্যাপ সাজেশন করেন, অর্থাৎ যেটা আমরা ভিডিও কলিং এর মাধ্যমে করে থাকি, ঠিক আছে, যদি আপনি কাউকে কোনো অ্যাপ সাজেশন করে থাকেন সেটা কিন্তু আপনি এখান থেকে তাকে যদি দেখাতে চান তাহলে এটা অন করে রাখবেন, আর তাকে যদি দেখাতে না চান তাহলে এটাকে এখানে অফ করে রাখবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের যে ট্যাক্স বার অপশন ছিল সেই ট্যাক্স বার অপশনের কাজ। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আরও কীভাবে সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া যায় ইনশাল্লাহ। তো পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী এক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 27 নিয়ে। তো বন্ধুরা, আজকের এই পার্টটিতে আমি আপনাদের সাথে কম্পিউটারের একটি সিক্রেট বিষয় শেয়ার করব। আমার মনে হয় যে আজকের এই বিষয়টি অনেকেই জানে না। তো আজকের এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছি আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে যে সিক্রেট বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড সম্পর্কে। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু টাইপ করি নর্মালি, যেমন দেখেন আমি নোটপ্যাডটি ওপেন করলাম, এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ডিফল্ট যে কিবোর্ডটি দেওয়া থাকে, অর্থাৎ যেটা আমরা হাতের সাহায্যে টাইপ করি, সেই কিবোর্ডটি কিন্তু আমরা এখানে টাইপ করতে পারি। মনে করেন সেই কিবোর্ডটির কোনো কি সমস্যা, অর্থাৎ আপনি টাইপ করতে চাচ্ছেন সেটি কিন্তু টাইপিং হচ্ছে না, অর্থাৎ আপনি যদি এ টাইপ করেন এ টাইপ হচ্ছে না, বা বি টাইপ করতে চাচ্ছেন বি টাইপ হচ্ছে না, অর্থাৎ কিবোর্ডের সমস্যা হয়ে গেছে। তো এটির জন্য আমাদের প্রত্যেকের কম্পিউটারে বা ল্যাপটপে অন স্ক্রিন নামে একটি কিবোর্ড দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা মাউস দিয়ে টাইপ করতে পারি, ঠিক আছে। তো এই বিষয়টি মূলত আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি অন স্ক্রিন কিবোর্ডটি এখানে চালু করতেছি, সেজন্য আমি কিবোর্ড থেকে দুটি কি প্রেস করে শর্টকাটের মাধ্যমে এটিকে অন করলাম। তো দেখতে পাচ্ছেন যে অন স্ক্রিন কিবোর্ড। এখন এই কিবোর্ডটির সাহায্যে কিন্তু আমি খুব সহজে যে কোনো বিষয়ে টাইপ করতে পারি। যেমন এখানে আমি শুধু আওয়াল লিখছি, আমি যদি এখানে আমার ক্রিয়েটিভ নামটি লিখতে চাই তাহলে আমি এখান থেকে শিফট বাটন প্রেস করে প্রথমে লেটার অক্ষর দিব, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিব প্রথম অক্ষরটি, তারপর ছোট হাতে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাকে আমরা বেশি হয়ে গেছে একটি, সেজন্য ডিলিট করে দিলাম। তো CREA ডবল হয়ে গেছে TIVE। তো দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েটিভ লিখলাম। যদি আমরা এখানে ইন্টার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখানে দেখতে পাচ্ছি ইন্টার বাটন, ইন্টারে ক্লিক করবো, তার নিচের লাইনে চলে আসবে। তারপর দিলাম আমি এখানে হ্যালো। তো দেখতে পাচ্ছেন হ্যালো লিখলাম, হ্যালো চলে আসছে। অর্থাৎ আপনার এই কিবোর্ডটির মাধ্যমে আপনাকে হাত দিয়ে টাইপ করতে হবে না, আপনি মাউস দিয়ে সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারেন। আপনার হার্ডওয়্যারের যে কিবোর্ডটি রয়েছে সেটা দিয়ে আপনি যে কাজগুলো করতে পারেন, ঠিক একইভাবে অন স্ক্রিন কিবোর্ডটা দিয়েও কিন্তু একই কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো এই কাজটা, অর্থাৎ এই কিবোর্ডটি আপনারা আপনাদের ডিসপ্লেতে কীভাবে নিয়ে আসবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। এই কিবোর্ডটির কিছু সেটিংস রয়েছে, প্রথমে সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা যখন নর্মালি এই কিবোর্ডটিকে অন করবেন তখন কিন্তু এরকম দেখাবে না, আলাদা ভিউ দেখাবে। তো এটাকে অ্যাকচুয়াল সাইজ করার জন্য বা ভিউটাকে নর্মালি করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে একটু অপশন নামে একটা লেখা আছে, ঠিক আছে। তো
তো এখানে যখন আপনি অপশনের সাথে ক্লিক করবেন তখন এই অপশনটি কিন্তু এখানে অন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে ইউজ ক্লিক সাউন্ড, অর্থাৎ আপনি যদি এই কিবোর্ডটা যখন ব্যবহার করবেন, যখন এই কিবোর্ডে আপনারা ক্লিক করবেন তখন যদি একটি সাউন্ড হবে, সেই সাউন্ডটি যদি আপনারা শুনতে চান তাহলে এটাকে অবশ্যই আপনাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। যেমন আমার টিকমার্ক দেওয়া রয়েছে, আমি যদি ওকে বাটনে ক্লিক করি, এখন দেখেন আমি যদি এখানে টাইপ করি, স্পেস দিলাম একবার, তারপর মানে অর্থাৎ আমি যতবার এখানে ক্লিক করব, হাই দেখেন আমি হাই দিলাম, এখানে কিন্তু এইচ যখন টাইপ করি তখনই একটা শব্দ হয়েছে এবং আই যখন টাইপ করি তখনই একবার শব্দ হচ্ছে। অর্থাৎ আপনি এখান থেকে যাই টাইপ করেন না কেন, যেটা টাইপ করবেন তখনই কিন্তু একবার করে শব্দ হবে, সাউন্ড হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম অপশনটির কাজ। এরপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে শো কেস টু মেক ইট এরেজার টু মুভ অ্যারাউন্ড দ্য স্ক্রিন, অর্থাৎ এখানে আমাদের আরও কিছু কি অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে টিকমার্ক দিয়ে দিই, দেওয়ার পর যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে যে NAV, ঠিক আছে, NAV দেখুন ভিউটা আমাদের আলাদা হয়ে গেছে। আমি যদি জেনারেলে ক্লিক করি তাহলে জেনারেল ভিউ হয়ে গেছে। তারপর হচ্ছে মুভ আপ, এরপর হচ্ছে মুভ ডাউন। আমরা যদি কিবোর্ডটাকে যদি আপনার অন স্ক্রিন যেটা আছে যে নিচে রাখতে চান তাহলে অন ডাউন মুভ ডাউন, আবার যদি মুভ আপ ক্লিক করেন তো মুভ আপ, অর্থাৎ আপনার যে ডেস্কটপ এরিয়াটি রয়েছে তার যে ডিসপ্লেটা রয়েছে সেটা উপরের দিকে সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে ডগ এবং ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট দিলে অর্থাৎ ছায়ার মতো দেখাবে, ঠিক আছে। আর যদি আপনার এখান থেকে এই অপশনগুলো না থাকে তাহলে অপশনে যাবেন, এখান থেকে এটাকে টিকমার্ক দিবেন, তাহলে এই অপশনগুলো এখানে চলে আসবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টার্ন অন নাম্বারিং কিপ্যাড, অর্থাৎ আপনার কিবোর্ডে যদি এই নাম্বার কিগুলো না থাকে 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এখানে ডিভাইডেড, তারপর হচ্ছে আমাদের মাল্টিপল, মাইনাস এবং প্লাস, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে আপনার এখানে টিকমার্ক দেওয়া নেই। যদি আপনি এখান থেকে টিকমার্কটি তুলে দেন, দেখেন আমার কিবোর্ডে কিন্তু এগুলো আনা আছে না, আমি এখান থেকে কিবোর্ড থেকে এটাকে তুলে দিলাম, অর্থাৎ টিকমার্কটি তুলে দিলাম। এখন যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে যে নাম্বার কিগুলো ছিল আমার, সেই নাম্বার কিগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আবার যদি আনতে চাই একইভাবে অপশনে যাব, অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাতে টিকমার্ক দিয়ে দিব। যখন এটাতে টিকমার্ক দিয়ে দিব তখনই কিন্তু আমাদের এখানে এটা চলে আসবে। ওকে বাটনে ক্লিক করব তো দেখেন নাম্বার কিগুলো সব চলে আসবে। এরপরে যে অপশনটা রয়েছে এর ভিতরে সেটি হচ্ছে আমাদের যে ক্লিক অন কেস, অর্থাৎ আপনারা যদি এখন লক্ষ্য করেন আমি যখনই একটা কি থেকে আরেকটা কিতে যাচ্ছি, যে কির উপর আমি মাস্টার কার্সারটি রাখতেছি সেখানে একটি ইফেক্ট আসতেছে, ফ্ল্যাট একটি ইফেক্ট আসতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটি ইফেক্ট আসতেছে, তারপরে সম্পূর্ণ এর ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড বা ফ্ল্যাট যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর ক্লিক অন কেস এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন শুধু সরাসরি আপনার যে মাউসের কার্সারটি যে কিটার উপরে রাখবেন শুধু সেটা হোয়াইট কালার হবে, সেখানে আর কোনো ইফেক্ট আসবে না, বা ফ্ল্যাট যে একটি অপশন আসতেছিল সেই ফ্ল্যাট অপশনটি কিন্তু আর আসবে না। তো আপনাদের যেটা ভালো লাগে, যে ভিউটা ভালো লাগে সেই ভিউটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। যখন এটা আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে শর্টার এবং লঙ্গার নামে দুটি অপশন রয়েছে। আপনি যদি এখানে শর্ট করে দেন, একেবারে 0 করে দেন, তারপর যদি ওকে বাটন ক্লিক করেন তো দেখেন আমি শুধু মাউসের কাছারি নিয়ে যাচ্ছি, খুব দ্রুত কিন্তু সেই ফ্ল্যাটটি আসতেছে এবং চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখান থেকে এটাকে লঙ্গার করে দেন, যত দেরিতে করে দিবেন তত ধীরে ধীরে আপনার সেই ফ্ল্যাটটি কিন্তু আসবে। তো দেখতে পাচ্ছেন কত স্লো হচ্ছে সেই ফ্ল্যাটটি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত এই দুটি অপশন আপনাদের কাজ, শর্টার এবং লঙ্গারের কাজ। এরপর যেটা দেওয়া আছে যে স্ক্রিন থ্রো কেস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আবার অনেকগুলো অপশন আপনার চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন ইউজ জাস্টিফাই গেম অ্যান্ড প্যাড গেমিং ডিভাইস, অর্থাৎ আপনি যদি এই কিবোর্ডটি দিয়ে আপনি যদি কম্পিউটারে গেম খেলেন সেটাকে যদি মেনটেন করতে চান, অর্থাৎ এটার মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে এগুলোকে টিকমার্ক দিয়ে দিতে হবে। যেমন ইউজ কিবোর্ড কে স্পেস বার, এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ কোনো কিছুকে স্পেস দেওয়ার জন্য যেমন F2 F3 F4 F5 অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার যে কোনো একটিকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে ইউজ মাউস ক্লিক, যদি মাউস ক্লিক দিয়ে আপনি সেটাকে করতে চান মাউস ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ব্যবহার করি না, আমি সবসময় জন্য এটা ক্লিক করে রাখি। যখন আপনি এগুলোর ভিতরে একটাকে ব্যবহার করবেন তখন কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি, আর যখন আপনি এই দুটা ব্যবহার করবেন না এটাকে ব্যবহার করবেন তখন কিন্তু এই দুটো নিচেরগুলো অন হয়ে যাবে কিন্তু উপরেরগুলো আপনাদের হাইড হয়ে থাকবে, ঠিক আছে। তো আমি এটা ব্যবহার করি সেজন্য এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইউজ টেক্সট প্রেডিকেশন, ঠিক আছে, এটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যে প্রেডিকেশন এটা নর্মালি এখানে আমাদের যে ABCDগুলো রয়েছে, আমি যে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন ABCDগুলো সবগুলো আমাদের এখানে চলে আসবে, আবার এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই অপশনটার কাজ। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের
কিবোর্ড সম্পর্কে যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো। এখন আমি এখানে আপনাদের আরও কিছু কাজ দেখাই। তো আমি নোটপ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। নোটপ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো আপনারা হয়তো বলতে পারেন যে শুধু কি নোটপ্যাডে ওপেন করা যাবে, যে লেখালেখি করা যাবে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা যাবে না? অবশ্যই যাবে। তো এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের লিখে দেখাচ্ছি। আর আপনি চাইলে কিবোর্ডটিতে কিন্তু ছোটো বড় করে নিতে পারেন। যেমন আপনি যে মাউসের কাছাটির দিকে নিয়ে যান, তো কিবোর্ডে গিয়ে এভাবে ছোটো বড় করে নিতে পারেন। যত ছোটো করবেন তত লেখাগুলো ছোটো দেখাবে এবং এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করে এভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে এখানে রাখলাম। এখন দেখাচ্ছি এখান থেকে আমি এ টাইপ করতেছি। তো দেখেন আমি কিবোর্ডে আসলাম, এ, তো দেখেন এখানে এল টাইপ হয়ে গেছে। তারপরে মনে করেন এস ডি এফ জি এস জে কে এল, অর্থাৎ আপনি যাই টাইপ করবেন এখান থেকে টাইপ করতে পারবেন। আপনি যদি এটাকে যদি ডিলিট করে দিতে চান, তো এখান থেকে আমাদের ডিলিট বাটন রয়েছে, ডাইরেক্ট ক্লিক করবো, এখান থেকে আমাদের ডিলিট হয়ে যাবে। তারপর যদি আপনার কোনো কিছু ইনসার্ট করে নিয়ে আসার প্রয়োজন পড়ে, এখানে ইনসার্ট বাটন দেওয়া আছে, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়লে স্ক্রিনশটের কিবোর্ড দেওয়া আছে, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনার এই কিবোর্ডটি কিন্তু চালু করবেন, তাই না? যে কিভাবে আপনি এই কিবোর্ডটি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসবেন। তার আগে বলে রাখি, আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে এবং আপনাদের যদি উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর আপনাদের পূর্ণাঙ্গ আরও টিউটোরিয়াল করে দেওয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই কিবোর্ডটি এখানে নিয়ে আসবো। তো আমি আমার এখান থেকে সব কিছু ক্লোজ করে দিচ্ছি, এই কিবোর্ডটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নর্মালি এখন আমার ডেস্কটপ এরিয়াতে আমি আছি। তো এখন আমি কিবোর্ডে নিয়ে আসবো। তো কিবোর্ডে নিয়ে আসার জন্য বন্ধুরা আমাদের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডে 3টি কি একসাথে প্রেস করতে হবে। একটি হচ্ছে উইন্ডোজ লোগো, তারপর হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে ও। এই 3টি কি যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার সেই ভার্চুয়াল অথবা অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু চালু হবে। প্রথমে উইন্ডোজ, তারপরে কন্ট্রোল, তারপরে ও একসাথে প্রেস করব। তাহলে দেখেন আমাদের যে অন স্ক্রিন কিবোর্ডটি সেটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ডটি আমাদের চলে আসছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা অন স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করবেন তার এ টু জেড। তারপর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে সেটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 28 নিয়ে। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি করা হচ্ছে মূলত একটি কমেন্টসের উপর নির্ভর করে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের ভিতর থেকে আল নাহাদ নামে একটি ভাই আমাকে কমেন্ট করে জানাইছে যে স্পেশাল রিকোয়েস্ট, একটা সিরিজ বানাবেন প্লিজ ফাইল ম্যানেজমেন্ট নিয়ে, যেখানে কোন ফাইলের কাজ কেমন, লোকাল ডেস্ক, সিডিইএফ এর কাজ, ফাইল এক্সট্রা, জিপ, কোন ফাইলগুলো দরকারি অদরকারি এসব নিয়ে টিউটোরিয়াল দিবেন। এক কথায় দিস পিসি এর ভিতর যা যা আছে সব কিছুর উপরে ভিডিওগুলো বানাবেন প্লিজ। তো দেখলাম যে আল নাহাদ ভাই আমি যে ভিডিওগুলো আপলোড করেছি তার ভিতরে অনেকগুলো ভিডিওতে তিনি এই কমেন্টসটি বারবার করেছেন। তার মানে হচ্ছে ওনার কিছু জিনিস শেখার আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে, যার কারণে কিন্তু উনি এই রিকোয়েস্টটি বারবার করেছে। তো আমি এই বিষয়ের উপর টিউটোরিয়াল দিইনি এখনও। তো আমারও চিন্তা ভাবনা ছিল যে সামনের দিকে এই বিষয়ের উপর টিউটোরিয়াল দিব। তো যেহেতু এই রিকোয়েস্টটি বারবার আসতেছে সেজন্য আমি এই বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দিচ্ছি আজকে। তো আপনাদেরও যদি কারো কোনো কিছু স্পেশাল জানার প্রয়োজন পড়ে বা জানার থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপরে আপনাদের ভিডিওগুলো তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে লোকাল ডিস্ক সম্পর্কে, অর্থাৎ সিডিইএফজি যে আমাদের ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো কি, এগুলোর কাজ কি, সব কিছু শেখাবো। পরবর্তীতে শেখাবো কীভাবে ফাইল এক্সট্রা করতে হয়, কীভাবে ফাইল জিপ করতে হয়, তার এ টু জেড। তো আজকে শুধু আমরা ড্রাইভগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা জানেন যে ড্রাইভের কাজ কি, কীভাবে এগুলো ইউজ করতে হয়, তাহলে আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন দিস পিসি, এটা হচ্ছে আমাদের আইকন। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যতগুলো ড্রাইভ রয়েছে সমস্ত ড্রাইভগুলো কিন্তু শো করাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে আমার লোকাল ডেস্ক। প্রথমে আমরা লোকাল ডেস্ক নিয়ে আলোচনা করি। বন্ধুরা, লোকাল ডেস্ক হচ্ছে এমন একটি ডেস্ক যে ডেস্কটিতে আপনার কম্পিউটারের মস্তিষ্ক আপনি বলতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন আপনার উইন্ডোজটিকে সেট আপ দেন,
যখন আপনি আপনার কম্পিউটারটিকে রান করান বা উইন্ডোজ সেট আপ দেন, তার যত সিস্টেম ফাইল রয়েছে সমস্ত সিস্টেম ফাইলগুলো কিন্তু আপনার লোকাল ডেস্কের ভিতরে থাকে। আর আপনার হয়তো বা সি ড্রাইভে না থাকে, অন্য কোনো ড্রাইভও থাকতে পারে। সেটা চেক করার জন্য আপনি পাশে দেখবেন ড্রাইভটার পাশে যে আইকনটি রয়েছে, এখানে এরকম একটি উইন্ডোজের মতো আইকন শো করাবে। তো যেখানে এই উইন্ডোজের মতো আইকনটি শো করাবে সেটাই মনে করবেন আপনার লোকাল ডেস্ক, এবং সেই ড্রাইভের ভিতরে আপনার উইন্ডোজটি সেট আপ দেওয়া রয়েছে। তাছাড়া আপনি যখন আপনার কম্পিউটারে যে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজনে ইনস্টল করেন, যেমন আমি এখানে আমার অ্যাডোবি ফটোশপটি ইনস্টল করছি, তারপরে অভ্র কিবোর্ডটি ইনস্টল করছি, আরও অনেক অ্যাপ্লিকেশন আমার প্রয়োজনে আমি এখানে ইনস্টল করছি। এবং কম্পিউটার যখন সিস্টেম ইনস্টল করি তখনও কিন্তু সেই জিনিসগুলো এখানে আমাদের অটোমেটিক্যালি দেওয়া থাকে। ঠিক আছে, তো সমস্ত ফাইলগুলো কিন্তু আমাদের লোকাল ডেস্কের ভিতরে থেকে যায়। তো কোনোভাবে যদি আপনার এখান থেকে, যেমন আমার অ্যাডোবি ফটোশপের যে ফোল্ডারটি রয়েছে, এখান থেকে যে সাপোর্ট ফাইলগুলো রয়েছে, এখান থেকে যদি কোনো একটি ফাইল আমার এখান থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আমি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা যে কোনো প্রোগ্রাম এখান থেকে যে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারতাম সেভাবে আর ব্যবহার করতে পারবো না। যেমন এখানে মাইক্রোসফট অফিস রয়েছে, তাদের এখান থেকে যদি কোনো একটা ফাইল আমার এখান থেকে ডিলিট হয়ে যায়, তাহলে তাদের যে প্রোগ্রামগুলো রয়েছে যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, এই যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো আমি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ কোনো না কোনো সমস্যা দেখাই দিবে। অর্থাৎ আমি আমার কম্পিউটারে যদি পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, তো সবসময়ের জন্য আমার লোকাল ডেস্ক যেটা রয়েছে এটাকে সবসময়ের জন্য ক্লিন রাখতে হবে। ক্লিন বলতে কি বোঝায়, এখানে যে স্পেসটুকু রয়েছে স্পেসটুকুকে আমাদের ফাঁকা রাখতে হবে। অর্থাৎ আপনাকে আমি একটা উদাহরণ দিই, মনে করেন এখানে আপনার একটা ঘর, এটাকে মনে করেন একটা ঘর, এখানে যদি আমি একটি মানুষকে রাখি, একজন মানুষ শুধু, সে কিন্তু খুব ইজিলিভাবে যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবে। কিন্তু এই ঘরের ভিতরে যে আমি 10 জন মানুষকে এভাবে রাখি, তাহলে কি হবে জানেন, এই একজন মানুষ যেভাবে মুভ করতে পারত 10 জন মানুষ কিন্তু সেভাবে মুভ করতে পারবে না, তাই না? ঠিক একইভাবে আপনার লোকাল ডেস্ক যতদূর সম্ভব ফাঁকা রাখবেন, যত ফাঁকা রাখবেন তত আপনার কম্পিউটার খুব স্পিডলি কাজ করবে, অর্থাৎ খুব ভালো পারফরমেন্স দিবে। আর যদি আপনার লোকাল ডেস্ক ফুল থাকে তাহলে আপনার কম্পিউটার শুধু হ্যাং করবে, স্লো করবে, কাজ করতে গেলে নানান ধরনের সমস্যা দেখা দেবে। এবং আপনি কখনোই সি ড্রাইভ থেকে কোনো ফাইলকে ডিলিট করবেন না। সি ড্রাইভে বা আপনার লোকাল ডেস্ক যেটা, সেই লোকাল ডেস্ক থেকে কোনো ফাইল ডিলিট করবেন না বা কোনো ফাইল আপনি ইনপুট করবেন না। যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশনে কোনো ফাইল ইনপুট করার প্রয়োজন পড়ে আপনার লোকাল ডেস্কে, তখন শুধু সেই ফাইলটাকে এখানে ইনপুট করবেন। তাছাড়া আপনার পার্সোনালি কোনো অডিও গান, ভিডিও গান বা ইমেজ কোনো কিছু আপনি এই লোকাল ডেস্কের ভিতরে রাখবেন না, কারণ এখান থেকে সেগুলো ডিলিট করতে গিয়ে যদি ভুল ক্রমে আপনার এখান থেকে সেই ফাইল, এখানকার এই ফাইলগুলো ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে অনেক ধরনের সমস্যা আপনি করতে পারেন। সেজন্য আমার সাজেস্ট হচ্ছে আপনি কখনোই সি ড্রাইভ থেকে কোনো ফাইল ডিলিট করবেন না, এবং এখানে প্রয়োজন ছাড়া কোনো ফাইল এখানে ইনপুট করবেন না। যেগুলো শুধু প্রোগ্রামের জন্য প্রয়োজন সেগুলো শুধু এখানে ইনপুট করবেন, আর প্রোগ্রামের বাইরে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো এখানে ইনপুট করার প্রয়োজন নেই। এরপরে আসি আমরা পরে যে ড্রাইভগুলো, এগুলো কি পরের ড্রাইভগুলো হচ্ছে আপনি আপনার পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করতে পারেন। আপনি এগুলোর ভিতরে মুভি রাখতে পারেন, সিনেমা রাখতে পারেন, গান রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন। বাকি যে ড্রাইভগুলো রয়েছে যেমন ডি ড্রাইভ, ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ এবং জি ড্রাইভ, এগুলোতে আপনি আপনার পার্সোনাল যে কোনো জিনিস এগুলোর ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিভিডি RW ড্রাইভ, এটার কাজ কি? এটা হচ্ছে বন্ধুরা, আপনি যদি ডিভিডি কার্ড অর্থাৎ সিডি যেগুলো রয়েছে, সিডি যদি আপনি আপনার কম্পিউটারে ইনপুট করাতে চান, তাহলে আপনাকে এই ড্রাইভটি সাহায্য নিতে হবে। অর্থাৎ এটার ভিতরে আপনি সেই সিডির ফরম্যাটগুলো বা ফাইলগুলো এখানে দেখতে পারবেন। যদি আপনার সেই সিডির ভিতরে কোনো ফাইল থাকে, যখন এটাকে ওপেন করবেন, ওপেন করে সেই ফাইলগুলো এখানে দেখতে পাবেন। অর্থাৎ এটা যদি ডবল ক্লিক করেন তাহলে আপনার সিডি ঢোকানোর জন্য একটি কম্পিউটার থেকে একটি জিনিস বের হয়ে আসবে, ওখানে আপনার সেই সিডি ডিস্কটি ঢোকা দিতে হবে, ঢোকা দিয়ে ইনপুট করলে এখানে আপনি সেই ফাইলটি দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিভিডির কাজ, এবং এটা হচ্ছে আমাদের লোকাল ডেস্কের কাজগুলো তো বলে দিলাম যে পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য। আবারও আমি বলতেছি, কখনোই আপনার লোকাল ডেস্ক থেকে কোনো ফাইল ডিলিট করবেন না এবং ইনপুট করবেন না। ঠিক আছে, তো এইগুলো আমাদের মূলত ড্রাইভের কাজগুলো। যদি আপনার ড্রাইভের কাজগুলো বুঝে থাকেন, অবশ্যই আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তারপর যদি আপনাদের যদি বুঝতে কত অসুবিধা হয় যে কোনো জায়গায় বুঝেননি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানা দেন। আমি চেষ্টা করব পরবর্তী যে টিউটোরিয়ালটা আসবে সেখানে সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার। আর আপনাদের যদি স্পেশালি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনার কে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা অডিও, ভিডিও, ইমেজ, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট এক্সেল ফাইল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল অর্থাৎ যে কোনো ফাইলকে জিপ ফরম্যাটে সেভ করতে পারি এবং সেই জিপ ফরম্যাটটাকে আবার কিভাবে এক্সট্রা করতে পারি তার A to Z এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা জানেন এই কাজগুলো কিভাবে করতে হয় তাহলে আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফাইলগুলোকে আমরা জিপ ফরম্যাটে সেভ করতে চাই সেই ফাইলগুলোকে একসাথে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ এরিয়াতে কোনো ফাইল নেই, সেজন্য আমি দিস পিসি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের যেখানে ফাইলগুলো থাকবে অর্থাৎ যে ফাইলগুলোকে আপনি জিপ ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেগুলোকে এক জায়গায় করে নেবেন। তো আমি নিউ ভলিউমে গেলাম, এখান থেকে কয়েকটি ইমেজকে একসাথে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কয়েকটি ইমেজ নিচ্ছি, এই ইমেজটি সিলেক্ট করলাম, এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে কয়েকটি ইমেজকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ইমেজটি সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে বাইরে রাখতেছি, ডেস্কটপ এরিয়াতে রাখতেছি। আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি 4টি ইমেজ নিলাম এবং একটি এখানে ভিডিও নিয়ে আসি। আমি আপনাদের জিনিসগুলো দেখানোর জন্য এখান থেকে মনে করেন একটা ফানি ভিডিও নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আবার এখানে ডেস্কটপ এরিয়াতে রাখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টি ছবি, একটা এবং ভিডিও, ঠিক আছে। একটু অডিও নিয়ে আসি, আমি আপনাদের একটি অডিও দিয়ে দেখাই। তো এখান থেকে আমি একটা অডিও নিয়ে যাচ্ছি, ভিডিও, অডিও। তো এখান থেকে আমি এই অডিওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমার ডেস্কটপ এরিয়াতে আনি পেস্ট করলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ফাইলগুলোকে এখন আমি জিপ ফরম্যাটে সেভ করব। তো আপনি এটা দুইভাবে করতে পারেন, একটা নতুন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো রাখে সরাসরি ফোল্ডারটাকে জিপ করতে পারেন, অথবা যদি আপনি সবগুলো ফাইলকে এভাবে সিলেক্ট করেন এই ফাইলগুলোকে কিন্তু আপনি জিপ করতে পারেন। তো আমি দুটি ফরম্যাটে দেখাচ্ছি। প্রথমে আমরা ফাইলগুলো দেখব, তারপরে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারটাকে কীভাবে জিপ করতে হয় সেটা দেখাচ্ছি। তো যে ফাইলগুলোকে আমরা জিপ ফরম্যাটে সেভ করব সেই ফাইলগুলোকে প্রথমে এভাবে মাউস দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই সিলেক্টকৃত ফাইলগুলোর যে কোনো একটির উপরে মাউসের কার্সারটি রাখব। রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। রাইট পাশে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাবেন অ্যাড টু অ্যাচিভ নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনাদের যদি এই অপশনটি না আসার কারণটি আমি ভিডিওর শেষের দিকে বলে দিব, তো সেটা এবং কীভাবে নিয়ে আসবে সেটাও বলে দিব। তো যখন যদি থাকে আপনার কম্পিউটার যদি এই অপশনটি আসে তাহলে এখানে অ্যাড টু অ্যাচিভে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আবার আপনারা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন, যেমন জেনারেল, অ্যাডভান্স, অপশন, ফাইল, ব্যাকআপ, টাইম, কমেন্ট। এগুলো সম্পর্কে আজকে আমি কিছুই বলবো না, শুধু আজকে দেখাবো কিভাবে আপনারা জিপ ফাইলে সেভ করতে পারেন। পরবর্তীতে যদি আপনাদের এই জিনিসগুলো জানার আগ্রহ থাকে, যদি জানতে চান সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি A to Z অর্থাৎ এই অপশনগুলোর A to Z আপনাদের বিস্তারিত আলোচনা করে দেব। যেহেতু আজকে শুধু আমি জিপ ফরম্যাট কীভাবে সেভ করতে হয় এটা শুধু দেখাবো আজকে, এবং এই জিপ ফাইলটাকে কীভাবে এক্সট্রা করতে হয় সেই বিষয়টি দেখাবো। অন্যান্য অপশনগুলো কিন্তু আজকে আমি দেখাবো না। যদি আপনাদের জানার আগ্রহ থাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটা করে দেব। তো যেহেতু আমরা এটাকে জিপ ফরম্যাটে সেভ করবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভ নেম। তো প্রথমে এখানে আমাদের নামটি দিয়ে দিতে হবে, কী নামে আমরা সেভ করতে চাচ্ছি। তো এটা আমি ডেস্কটপে সেভ করবো, এই জন্য চলে আসছে এখানে ডেস্কটপ নেম চলে আসছে। তো এখান থেকে আমি একটি নাম চেঞ্জ করে দিচ্ছি, নামটি এখানে দিয়ে দিলাম আমি আওয়াল ক্রিয়েটিভ। এখানে নাম দিলাম আমি আওয়াল ক্রিয়েটিভ। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডট দিয়ে RAR ফরম্যাট দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা অ্যাচিভ ফরম্যাটটিকে 3টি ফরম্যাটে সেভ করতে পারি। একটি হচ্ছে RAR, আরেকটি হচ্ছে RAR5, আরেকটি হচ্ছে জিপ। যদি আমরা জিপ ফরম্যাটে সেভ করব সেই জন্য এখান থেকে জিপটাকে সিলেক্ট করে দেব। যখন আমরা জিপ সিলেক্ট করে দেব অটোমেটিক্যালি জিপ ফরম্যাটটি এখানে আমাদের চলে আসবে। জিপ ফরম্যাটটি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কম্প্রেশন মেথড দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা অনেকগুলো দেখতে পাবেন যে স্টোর দেওয়া আছে, ফাস্টেস্ট, ফাস্ট, নর্মাল, গুড, বেস্ট। তো এখান থেকে আপনি নর্মালটি রাখবেন।
রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট মোড, অর্থাৎ আপনি যদি কখনো এই ফাইলটিকে যখন জিপ ফাইলটিকে যদি আপডেট করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড অ্যান্ড রিপ্লেস ফাইল ক্লিক করে রাখবেন, তাহলে আপনি যে কোনো সময় এখানে নতুন করে ফাইল অ্যাড করতে পারবেন এবং সেই ফাইলটিকে এখানে রিপ্লেস করতে পারবেন। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট ওকে বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই ওকে বাটন আমরা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে দেখেন আমাদের এটা এক্সট্রা জিপ হয়ে গেছে, জিপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েট নামে ফাইলটি কিন্তু আমাদের এখানে জিপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আরেকটা নতুন ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি ফোল্ডার কীভাবে জিপ করতে হয়। তো ফোল্ডারটির নাম দিলাম আমি AW। এখন এই ফাইলগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করে এই ফোল্ডারটির ভিতরে রাখলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ফোল্ডারটির ভিতরে সব কিছু চলে আসে। আমি যদি এই ফোল্ডারটিকে এখন জিপ ফরম্যাটে সেভ করতে চাই তাহলে ফোল্ডারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে অ্যাড টু অ্যাচিভে ক্লিক করব, তাহলে এরকম আসবে। এখান থেকে নাম চাইবে, তো এখান থেকে আমি নাম দিয়ে দিলাম শুধু W। এখান থেকে জিপ থেকে এখানে যা কিছু সব কিছু একই থাকবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার ফাইলের সাইজ যত বেশি হবে অর্থাৎ MB যত বেশি হবে জিপ হতে কিন্তু একটু সময় লাগবে, আর যত আপনি MB কম হবে তত খুব দ্রুত জিপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আমরা MB টোটাল যদি আমি চেক করি টোটাল কত MB, তো দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে মাত্র 17 MB। তো 17 MB ফাইলটি কিন্তু জিপ হতে অল্প সময় লাগবে, আর যদি আরও বেশি হয় MB তাহলে সময় বেশি লাগবে। তো এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করতেছি, তো দেখেন অল্প সময়ের ভিতরে আমার জিপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে W নামে যে জিপ ফরম্যাটে আমি সেভ করলাম সেটি সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কীভাবে এগুলোকে আমরা এখন এক্সট্রা করব। তো এক্সট্রা করার জন্য একইভাবে আমাদের যে ফোল্ডারটাকে এক্সট্রা করতে চাই বা যে ফাইলটাকে এক্সট্রা করতে চাই সেটা এইভাবে মাউস দ্বারা সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এক্সট্রা হেয়ার, এখানে এক্সট্রা ফাইল দেখতে পাবেন, এক্সট্রা হেয়ার দেখতে পাবেন এবং এক্সট্রা W দেখতে পাচ্ছেন। তো এর কাজগুলো কি? এর কাজগুলো হচ্ছে যেটা প্রথমে রয়েছে এক্সট্রা ফাইল, এখানে যদি আপনারা ক্লিক করেন সব ফাইলগুলো কিন্তু আলাদা ডেস্কটপে বের হয়ে যাবে, আলাদা আলাদাভাবে এক্সট্রা হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া আছে এক্সট্রা হেয়ারে ক্লিক করলে আপনার ডেস্কটপে এক্সট্রা হেয়ার হবে কিন্তু ফোল্ডার আকারে হবে। আর যদি এখানে এক্সট্রা টু W ক্লিক করেন এখানেও হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনার সবসময়ের জন্য এটাতে ক্লিক করে এক্সট্রাটা করে নেবেন যে এক্সট্রা হেয়ার। আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম, তো দেখেন আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রা হেয়ার হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন WA। ঠিক আছে, AW আমরা এটা এক্সট্রা করলাম, এই ফাইলটা আমাদের এখানে এক্সট্রা হয়ে গেছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখেন সব ফাইলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই এই ফাইলগুলোকে এক্সট্রা এবং জিপ করতে হয়। এখন কথা হচ্ছে আমি যে জিপ ফাইলটি করলাম এখান থেকে যে আমাদের একটা অপশন আসলো যে অ্যাড টু অ্যাচিভ, এই অপশনটা যদি আপনার না আসে তাহলে আপনি কীভাবে নিয়ে আসবেন? বন্ধুরা এই অপশনটা কিন্তু এমনি আসবে না, এটার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারে। তো কি অ্যাপ্লিকেশন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চলে যাবেন আপনার কম্পিউটার যে স্টার্ট বারটি রয়েছে স্টার্ট বারে যাওয়ার পর এখান থেকে চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে আপনার এখানে এই অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া আছে কিনা, WinRAR এই অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে কিনা। যদি ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনারা ইনস্টল দিয়ে নেবেন, ইনস্টল দিয়ে নিয়ে আমি যেভাবে কাজগুলো দেখালাম এভাবে কাজগুলো করবেন, তাহলে খুব সহজে জি ফরম্যাটে সেভ করতে পারবেন। আর যদি এই অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া না থাকে তো ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে তো ভালোই। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিপ ফরম্যাটে পাসওয়ার্ড সেট করতে হয়, অর্থাৎ আপনি যদি আপনার জিপ ফাইলটিতে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাবো। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 30 নিয়ে। বন্ধুরা আজকের এই পার্টটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আমরা যখন কম্পিউটার অন করি আমাদের কম্পিউটারে যে স্টার্ট বারটি রয়েছে সেই স্টার্ট বারে যখন আমরা মাউসের কাঁচাটি নিয়ে মাউসের রাইট পাশে ক্লিক করি তখন এখানে এরকম কিছু অনেকগুলো অপশন চলে আসে। তো এই অপশনগুলোর কাজ কি আমরা জানি না, যদি প্রত্যেকটি অপশনের কাজ একটি করে টিউটোরিয়াল করে দিতেন তো খুবই উপকৃত হতাম। তো মূলত আজকের টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এট ফার্স্ট আমরা যে কাজটি করব মাউসের কার্সারটি আমাদের স্টার্ট বারে রাখবো, তারপরে মাউসের রাইট পাশে ক্লিক করব।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের অ্যাপস অ্যান্ড ফিচার্স, মোবাইলিটি সেন্টার, পাওয়ার অপশন, ইভেন্ট ভিউয়ার, সিস্টেম, ডিভাইস ম্যানেজার, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি অপশন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। তো আজকে আমরা আলোচনা করব অ্যাপস অ্যান্ড ফিচার কাজ কি এটা নিয়ে। তো যখন আমরা অ্যাপস অ্যান্ড ফিচারে ক্লিক করব তখন আমাদের এখানে নতুন করে একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে গেছে এবং এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। প্রথমে যেটা দেওয়া রয়েছে যে চুজ হোয়ার টু গেট অ্যাপস, ইনস্টলিং অ্যাপস অনলি ফ্রম উইন্ডোজ স্টোর হেল্পস প্রোটেক্ট ইউর ডিভাইস। অর্থাৎ আপনি আপনার যে কম্পিউটারে যে অ্যাপসগুলো ইনস্টল করবেন সেগুলো যদি আপনি উইন্ডোজ স্টোরে এটা প্রোটেক্ট দিয়ে রাখতে চান তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই মাইক্রোসফট স্টোর অনলি রেকমেন্ডেড এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর তাছাড়া আপনি এনিওয়ারে সিলেক্ট করে রাখতে পারেন যেটা আপনাদের প্রয়োজন। তো আমি আপনাদের সাজেশন করব অবশ্যই আপনি মাইক্রোসফট স্টোর অনলিতে ক্লিক করে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে যেটা রয়েছে অ্যাপস অ্যান্ড ফিচার্স, তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনাল ফিচার্স, এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন। যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেন তখন ডিফল্ট আমাদের এই অ্যাপসগুলো এখানে দেওয়া থাকে, যেমন মিডিয়া প্লেয়ার, তারপরে হচ্ছে আমাদের আরও অনেকগুলো রয়েছে যেমন উইন্ডোজ হেলো ফেস মানে লক যেগুলো আমরা বলি, তো বিভিন্ন ধরনের ফোন স্টাইল দেওয়া থাকে, এগুলো আমাদের এখানে দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো আমাদের কাজ তেমন নাই, আপনি চাইলে এখান থেকে যেটা প্রয়োজন সেটাই আপনি এখানে রাখবেন। আর যদি রাখার প্রয়োজন না পড়ে, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে জাস্ট এখানে আনইনস্টল ক্লিক করে আপনি এটাকে আনইনস্টল করে নেবেন এবং আপনি এখান থেকে নতুন করে আবার অ্যাডও করে নিতে পারেন অপশনাল হিসেবে। এখানে অ্যাড এন্ড ফিচারে ক্লিক করলে আপনি এখানে যেটা আগে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে সেটা সেখানে সরাসরি চলে যাবে। তো আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না, যেমন গ্রাফিক টুলস রয়েছে সেটা যদি আপনি অপশনাল হিসেবে অ্যাড করতে চান তাহলে এখানে সেখানে চলে যাবে। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপরে যেটা আমাদের রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এরপরে রয়েছে যে অ্যাপস এক্সটেনশন ইকুয়েশন অ্যালায়েন্স, এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের আবার অপশন দেখতে পাবো। যেমন এখানে আপনি একটু পড়ে নেবেন, এখানে যেটা দেওয়া আছে এটা পড়লে আপনার জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাপস ক্যান ডিক্লেয়ার এ নেম ইউজ টু রান দ্য অ্যাপস ফ্রম এ কমান্ড প্রমোট। ঠিক আছে, ইফ মাল্টিপল অ্যাপস ইউজ দ্য সেম নেম চুজ হুইচ অন টু ইউজ। অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটারে একই নামে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে রাখেন এবং একগুলো সেগুলো যদি ওপেন করতে চান তাহলে আপনি সেগুলো যদি রিকমান্ড যদি পেতে চান তাহলে আপনাকে এখান থেকে এগুলো সবগুলোকে অন করে রাখতে হবে। এবং এগুলো হচ্ছে আমাদের অ্যাপস থেকে একটি ইনস্টল, যেমন প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, দেখতেছেন পাইথন 3xex এবং python.exe। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে গেম প্লেয়ারের জন্য, এগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ রিড করার জন্য। তো এই যেটা আপনি এখান থেকে অন করে রাখবেন। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ শর্ট অ্যান্ড ফিল্টার বাই ড্রাইভ, ইফ ইউ উড লাইক টু আনইনস্টল অর মুভ অ্যান অ্যাপ সিলেক্ট ইট ফ্রম দ্য লিস্ট। অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে এখন পর্যন্ত যতগুলো অ্যাপস ইনস্টল করেছেন বা উইন্ডোজ দেওয়ার সময় যেগুলো অ্যাপস ইনস্টল দেওয়া ছিল আপনি সেগুলোকে যদি এখান থেকে মুভ করতে চান বা আনইনস্টল করতে চান তাহলে এখান থেকে সে কাজগুলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, এখানে দেওয়া আছে নেম, অর্থাৎ আপনি যদি নেম ক্যাটাগরি অনুযায়ী এখানে খুঁজতে চান যে নেম ক্যাটাগরি পাবেন। অথবা আপনি যদি এখান থেকে সাইজ মানে হচ্ছে আপনার সবচেয়ে যে অ্যাপ্লিকেশনটি বেশি এমবি নিয়ে আসে সেটাকে যদি সবার উপরে দেখাতে চান তাহলে সাইজে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যেটা সবচেয়ে বেশি এমবি নিয়ে আসে যে অ্যাপ্লিকেশনটি সেটা সবার উপরে চলে আসবে। যেমন অ্যাডোবি ফটোশপ আমার 2.21 জিবি নিয়ে রয়েছে, এই জন্য এটা সবার উপরে চলে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যামতাসিয়া রয়েছে, তারপর অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। তো এখান থেকে হচ্ছে এই অপশনটির কাজ, এখান থেকে আপনি ইনস্টল ডেট অর্থাৎ কোন তারিখে ইনস্টল করেছেন সেই ডেট অনুযায়ী যদি দেখতে চান তাহলে ডেট ক্লিক করে দেবেন, তাহলে ডেট অনুযায়ী আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি নেমটাই রাখলাম। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিল্টার বাই, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে কোন ড্রাইভগুলোতে দেখতে চাচ্ছেন যে কোন অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে। যেমন এখানে আমার অল ড্রাইভ সিলেক্ট করা রয়েছে, আমি যদি এখান থেকে শুধু লোকাল ডিস্ক সিলেক্ট করে দিই তাহলে লোকাল ডিস্কের ভিতরে যে অ্যাপ্লিকেশন শুধু ইনস্টল দেওয়া রয়েছে শুধু সেগুলো আমার এখানে শো করাবে, অন্যগুলো শো করাবে না। আমি যদি এখান থেকে জি ড্রাইভটি সিলেক্ট করে দিই তাহলে দেখেন এই ড্রাইভে হয়তো আমার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া নেই, তো দেখতে পাবেন সেজন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না। যে উই ক্যান নট ফাইন্ড এনিথিং টু শো হেয়ার, ডাবল চেক ইয়োর সার্চ, অর্থাৎ ওরা আমাদের এখানে সব কিছু সার্চ করে দেখছে, কোথাও আমাদের কোনো অ্যাপ্লিকেশন পাইনি, সেজন্য আমি এখানে অল ড্রাইভ সিলেক্ট করে দিই। তাহলে আমার কম্পিউটার যতগুলো ড্রাইভ রয়েছে যে কোনো ড্রাইভে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া থাকে সেটা সরাসরি এখানে শো করাবে। তো এখান থেকে আপনি চাইলে সার্চ করে নিতে পারেন, যেমন আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন সার্চ করতেছি ক্যামতাসিয়া লিখে CAM ক্যামতা, তো আমি শুধু এখানে ক্যামতা লিখছি, অটোমেটিক্যালি ক্যামতাসিয়া 9 চলে আসে এখানে। তো এটাকে খুঁজে বের করার জন্য আপনার যদি নামটা মনে থাকে সেই নামটা এখানে লিখে সার্চ করতে পারেন। এখন এটাকে যদি আমি আনইনস্টল করতে চাই জাস্ট এটাতে একবার মাউসের লেফট পাশে ক্লিক করব,
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল নামে একটি অপশন দেওয়া হয়েছে। আনইনস্টল ক্লিক করার সাথে সাথে আমাদের এটা আনইনস্টল হওয়া শুরু করবে, ঠিক আছে। তো আপনি এইভাবে যে কোনো অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করে নিতে পারেন। আমার এটা আনইনস্টল করার প্রয়োজন নেই, সেজন্য আমি এখানে আনইনস্টল করতেছি না। তো এটাকে ব্যাক করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এন্ড ফিচারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস। আমি যদি ডিফল্ট অ্যাপসে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন ডিফল্ট অ্যাপস, চুজ ডিফল্ট অ্যাপ। অর্থাৎ আমাদের যখন উইন্ডোজ সেট আপ দিই তখন কিছু ডিফল্ট অ্যাপ কিন্তু আমাদের দেওয়া থাকে, যেমন মেল। আমি যদি মেলের রাইট পাশে ক্লিক করি অথবা মেলের উপরে একবার ক্লিক করলে দেখবেন এখানে চুজ অ্যাপ, ঠিক আছে। অর্থাৎ আমি যে মেলটা পাঠাবো সেটা কোন ব্রাউজারের মাধ্যমে পাঠাবো সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন ইউসি ব্রাউজার রয়েছে, মাইক্রোসফট ইন্স রয়েছে, গুগল ক্রোম রয়েছে, ফায়ারফক্স রয়েছে, আর এটা হচ্ছে রিকমেন্ডেড ফর উইন্ডোজ 10। তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10 যখন সেট আপ দিই তখন ডিফল্ট এটা দেওয়া থাকে। তো আপনি এটাও রাখতে পারেন অথবা যে কোনো একটা ব্রাউজারকে চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি ব্রাউজারগুলোকে চেঞ্জ করে দেন তো যে ব্রাউজারটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা জাস্ট একবার এভাবে সিলেক্ট করে দিবেন, সেই ব্রাউজারটি এখানে আমাদের শো করাবে এর পরবর্তী থেকে, ঠিক আছে। এরপরে রয়েছে ম্যাপ। আপনি যদি ম্যাপে ক্লিক করেন ঠিক একইভাবে এখান থেকে আপনার লগ দেখাবে, এখানে আপনি কোন ম্যাপে এখানে কোন ব্রাউজার দিয়ে এটা দেখতে পারেন। এরপরে রয়েছে মিউজিক প্লেয়ার, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো প্লে করেন সেটাকে যদি কোন প্লেয়ারের মাধ্যমে অন করতে চাচ্ছেন, যাতে ডাবল ক্লিক করলে যে আমরা ভিডিওগুলো ওপেন করি সেটা কোন প্লেয়ারের মাধ্যমে ওপেন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো আমি এখানে ব্রাউজার দেওয়া রয়েছে, যেমন হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে দ্য কেএমপি প্লেয়ার, এটা টপ প্লেয়ার, হ্যাঁ প্লেব্যাক, এখানে অনেকগুলো দেওয়া আছে। ডিফল্ট আমার এটা দেওয়া রয়েছে, তো এখান থেকে আমি কেএমসি প্লেয়ার দিয়ে রাখছি। এটা ডিফল্ট কিন্তু আমাদের এটা দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনি এটা দিয়ে রাখবেন, তাহলে এটা সরাসরি প্লে হবে। এরপর হচ্ছে ফটো। আপনি যখন ফটোগুলোকে দেখবেন, ভিউ করে দেখবেন, তখন কোন ব্রাউজারে দেখতে চাচ্ছেন বা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা দেখতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা মিউজিক প্লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম একইভাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার। আপনি ভিডিও প্লেয়ারটা কীভাবে দেখতে চাচ্ছেন, এটা কিন্তু অডিওর ক্ষেত্রে, এটা হচ্ছে অডিও প্লেয়ার, এটা হচ্ছে ভিডিও প্লেয়ার। সরি, আমার উইন্ডোজটা ক্লোজ হয়ে গেলে আমি আবার ওপেন করে নিচ্ছি। ডিফল্ট অ্যাপস অ্যান্ড ফিচার। তো এটা হচ্ছে কিন্তু আমাদের মিউজিক প্লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মিউজিক প্লেয়ার, আর এটা হচ্ছে আমাদের ভিডিও প্লেয়ার। আপনি ভিডিও প্লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে আমি এখানে ক্লিক করলাম, তো এখান থেকে আপনি যে ভিডিও প্লেয়ারটি ওপেন করতে চাচ্ছেন যেটার মাধ্যমে আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তো এরপর থেকে যখন আমি কোনো ভিডিও প্লে করব সরাসরি এই অ্যাপ্লিকেশন সেটা আমাদের কী হবে, ভিউ হওয়া শুরু করবে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অফলাইন ম্যাপ। আমি যদি অফলাইন ম্যাপে ক্লিক করি, অফলাইন ম্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কিছু অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ম্যাপ। ক্লিক করলে আমাদের যে 7টি মহাদেশ রয়েছে সেই 7টি মহাদেশের ভিতরে আপনি কোন দেশের ম্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে আফ্রিকা দেওয়া রয়েছে, আফ্রিকা ক্লিক করলে আপনি আফ্রিকা দেশে যতগুলো দেশ রয়েছে সব দেশগুলোর লিস্ট এখানে পেয়ে যাবেন। যে দেশের প্রয়োজন মানচিত্রে সেই মানচিত্রটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ব্যাকে যাচ্ছি, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা হচ্ছে এশিয়া মহাদেশে, আমি এশিয়াতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ঠিক আছে। তো এখানে বাংলাদেশের ম্যাপটি যদি আপনি ডাউনলোড করতে চান জাস্ট বাংলাদেশে ক্লিক করবেন। ক্লিক করলে তো এটা আমি ডাউনলোড করে রাখছি, এই জন্য এটা আসতেছে না। তো এভাবে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ম্যাপ আমি ডাউনলোড করছি, এই জন্য এটা ডাউনলোডটা শো করাচ্ছে এখানে, ঠিক আছে। তো আপনি এইভাবে যে কোনো ম্যাপকে ডাউনলোড করে সেই দেশের বিস্তারিত জিনিস জেনে নিতে পারেন। এরপরে হচ্ছে অ্যাপস ফর ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো ইনস্টল দিয়েছেন সেই অ্যাপসের যদি কোনো ওয়েবসাইট দেওয়া থাকে সেই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাবেন। যেমন এখানে আমাদের ম্যাপসগুলো আমরা কোথায় পাবো বা কোন ওয়েবসাইটে পাবো সেটা এখানে শো করাচ্ছে। ম্যাপস উইন্ডোজ.com, আমরা উইন্ডোজ.com এর মাধ্যমে শুধু এটা আমরা ওপেন করতে পারবো, অন্য কোনো ওয়েবসাইটে এটা আমরা ওপেন করতে পারবো না। তো ম্যাপসের দুইটাই আমাদের এখানে দেওয়া রয়েছে, এই দুটি শুধু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে, আর অন্য কিছু দেওয়া নেই। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেব্যাক। ভিডিও প্লেব্যাক কি? ভিডিও প্লেব্যাক হচ্ছে আপনার কম্পিউটারের রেজুলেশন যখন আপনি ভিডিওটা প্লে করবেন তখন কীরকম থাকবে সেটা এখানে শো করাবে আমাদের, ঠিক আছে। তো এখানে নিচের দিকে আপনি যদি আসেন দেখতে পাচ্ছেন উইন্ডোজ এইচডি কালার সেটিংয়ে ক্লিক করলে আমাদের এখানে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের কিচ্ছু নেই, কোনো সেটিংস নেই, শুধু এখানে দুটি অপশন আছে, ব্যাটারি অপশন, অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ, আরেকটি হচ্ছে অপটিমাইজ ফর ইমেজ কোয়ালিটি। অর্থাৎ আপনার ব্যাটারি অনুযায়ী যদি চার্জ যত কমবে ভিডিওর রেজুলেশন তত কমবে। যেমন আমাদের ফোনগুলো যেমন আমরা ব্যবহার করি, যখন আমাদের পাওয়ার 0 হয়ে যায় তখন ডিসপ্লে পাওয়ারটা কিন্তু একেবারে কমে যায়, ঠিক আছে। তো আপনি যদি ব্যাটারির পাওয়ার অনুযায়ী আপনি ভিডিওর পাওয়ারটাকে কমাতে চান তাহলে অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ দিয়ে দিবেন। আর যদি চান যে না আমার ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায় তারপর যেন ভিডিও কোয়ালিটি একই থাকে তাহলে আপনি অপটিমাইজ ফর ইমেজ কোয়ালিটি দিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে সেটা সেটিংটা করে নেবেন। আমি ব্যাক যাচ্ছি। এরপরে যেটা রয়েছে এখানে আমাদের যে অটোমেটিক্যালি প্রসেস ভিডিও টু ইঞ্চ ইট, অর্থাৎ আপনি যদি আপনার ব্যাটারির পাওয়ার অনুযায়ী ডিপেন্ড করতে হয় যে আপনার ভিডিওটি কতটুকু থাকবে উজ্জ্বলতা, তাহলে আপনি এখান থেকে অন করে রাখবেন, ঠিক আছে।
তারপর এখানে ব্যাটারি অপশন এটাতে দেখালাম, এটা আমরা এইচডি ভিতরে পাইলাম, একই জিনিস এখানে তেমন কিছু নেই। তো এখান থেকে আপনি অপটিমাইজ ফর ভিডিও কোয়ালিটি এবং অপটিমাইজ ফর ব্যাটারি কোয়ালিটি দুইটার ভিতরে একটা দিতে পারেন, ব্যাটারি লাইফ যেটা দেওয়া রয়েছে। তো আপনি যদি ভিডিও কোয়ালিটি একই রেজুলেশনে রাখতে চান তাহলে এটাতে ক্লিক করে রাখবেন। আর যদি চান যে না আমার ব্যাটারি পাওয়ার কমে যাচ্ছে, ভিডিও রেজুলেশনের জন্য কমে যায় অথবা উজ্জ্বলতার জন্য কমে যায়, তাহলে আপনি এখান থেকে অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ দিয়ে রাখবেন। সবার শেষে রয়েছে আমাদের স্টার্টআপে যখন ক্লিক করব তখন এখানে আমরা অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা কম্পিউটারে যখন চালু করব, কম্পিউটারে চালু করার সময় কিন্তু আমাদের কিছু অ্যাপ্লিকেশন কিন্তু সরাসরি আইকনগুলো ভাসে। যেমন অব্র কিবোর্ড যদি দেওয়া থাকে, অব্র কিবোর্ডটি সরাসরি অন হয়ে যায়। তারপরে এইচডি সাউন্ড ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে, এগুলো আমাদের ডিফল্ট। যখন আমরা উইন্ডোজ দিই তখন এগুলো ডিফল্ট দেওয়া থাকে। আর কিছু আমরা অ্যাপ্লিকেশনগুলো অন করি, যেমন বিজয়টাকে যদি আপনি অন করে রাখতে চান, যে যখন আপনি কম্পিউটারটাকে অন করবেন সাথে সাথে যেন এই অ্যাপ্লিকেশনটি অন হয়ে যায়, তাহলে এটাকে অন করে রাখবেন। আর যদি চান যে না এটা আপনি তখন অন করবেন না, তাহলে জাস্ট এটাকে অফ করে দিবেন, তাহলে এটা আপনার অফ হয়ে থাকবে। এরপরে যখন আপনি কম্পিউটারটাকে অন করবেন তখন আর এটা অন করার সময় এটা অন হবে না, ঠিক আছে। একেবারে উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আইকন, আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন অন করা রয়েছে, আমি চাই যে এগুলো আমার অন করেই থাক, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের যে এখানে অ্যাপস অ্যান্ড ফিচারের যে কাজগুলো ছিল তার A to Z, অ্যাপস ফিচার, ডিফল্ট অ্যাপ, তারপরে হচ্ছে অফলাইন ম্যাপস, অ্যাপস ফর ওয়েবসাইট, ভিডিও প্লেব্যাক এবং স্টার্টআপের কাজ। আশা করি আপনার জিনিসগুলো প্রপারলিভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী এক নতুন চ্যানেলে। আল্লাহ হাফেজ।